আমি তোর থেকে মুক্তি চাই। তোর মতো ছোট লোকের সবকিছু করা যায়, কিন্তু ভালোবাসা চায় না। ওকে, তুমি যা চাও তাই হবে। আর হ্যাঁ, মনে রেখো তুমি আমাকেই বিয়ে করবে। এই জন্মে কেন, কোনো জন্মেই তোর মতো ছোট লোককে বিয়ে তো দূরে থাক, ভালোবাসাও চায় না। একদিন ঠিকই তোমার ভুল বুঝতে পারবে। You've got a message. You've got a message. মেসেজের শব্দে ঘুম ভাঙল মিমের। সেটা আজ থেকে নয়, এত সকাল তার কাছে মেসেজ আসে আরো 1 বছর আগে থেকে। আর মিম জানে মেসেজে কি লেখা আছে। মেসেজে লেখা আছে, জানো তাড়াতাড়ি উঠো, নামাজটা তো পড়তে হবে তাই না? এই মেসেজটা সে গত 1 বছর ধরে পাইতেছে। মিম অনেকবার তার নাম্বার চেঞ্জ করেছে, কিন্তু কোনো কাজই হয়নি, কারণ লোকটা কোনো না কোনো ভাবে মিমের নাম্বার পেয়ে যায়। আর মিম এটাও জানে যে এখন এই নাম্বারটা বন্ধ আছে, তবুও মিম বৃথা চেষ্টা করলো লোকটিকে কল দেওয়ার। প্রতিদিনের মতন আজকেও লোকটার নাম্বার বন্ধ, তাই সে বিরক্ত নিয়ে ওয়াশরুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে গেল। চলুন এখন আপনাদের পরিচয়টা দিয়ে দেই। মিম হলো গল্পের নায়িকা। মুস্তাফিজ চৌধুরীর 3 মাত্র সন্তানের মধ্যে বড় সন্তান। সম্পূর্ণ নাম মিম আক্তার টুম্পা, ডাক নাম মিম। খুব রাগী, কিন্তু মনটা খুব নরম। বাকিটা না হয় পরে জানতে পারবেন। মিম নামাজ পড়ে দিল আবার এক ঘুম। সকাল 9:10। মিমের বান্ধবী জান্নাত এসে দেখে মিম এখনো ঘুমোচ্ছে, তাই জান্নাত 1 গ্লাস পানি এনে দিল মিমের মুখে ঢেলে। এই কে রে? কোন ভদ্র ঘরের অভদ্র মাইয়া আমার গায়ে পানি দিল রে? এই, তুই জানলি কি করে আমি যে আসছি? আরে আমি তো জেগেই আছি, শুধু চোখটা বন্ধ করে রাখছি। শুধু কি চোখ বন্ধ করে রাখছস নাকি আরো কিছু করতে চাস? আর কি করব? তোর ওই সিগারেট লাভারের কথা ভাবছিস না তো? তার কথাই ভাবতেছিলাম। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এবার তাড়াতাড়ি উঠ, 9:10 বাজে ক্লাস শুরু হতে আর 50 মিনিট বাকি আছে। তুই 5 মিনিট দাঁড়া, আমি 20 মিনিটে আসতেছি। তো এই 15 মিনিট কি করব আমি? এই 15 মিনিট তুই বসে থাক। তা না হয় থাকলাম, তুই তাড়াতাড়ি আয়। ওকে জানো, বলে ওয়াশরুমে চলে গেল মিম। এইদিকে তাদের কথা শুনে হাসছে আমাদের নায়ক। তার পরিচয়টা না হয় আরো পরে দিলাম। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চল। নিজে লেট করে এখন আমাকে বলতেছস তাড়াতাড়ি চল। কলেজে হেঁটে যেতে তাদের 10 মিনিট লাগে, তবুও আজ রিক্সা নিয়ে গেল, কারণ দেরি হয়ে গেছে তাদের। তাই কলেজ গিয়ে রিক্সা ভাড়া মিটিয়ে দিল এক দৌড়, কারণ মাঠে কেউ নেই। তাই তাদের এই কাণ্ড দেখছিল আমাদের গল্পের নায়ক। তার পরিচয়টা আরো একটু পরে দেই। গল্পের নায়িকা মানে মিম দৌড়ে ক্লাসের সামনে এসে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার অনুগ্রহপূর্বক আমি আর জান্নাত কি ভেতরে আসতে পারি? আসতে পারো। থ্যাঙ্কস স্যার। সবাই মনোযোগ দিয়ে শোনো। আগামী পরশুদিন আমাদের ভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, আর সেখানে চিফ গেস্ট হিসাবে থাকবেন বাংলাদেশের টপ বিজনেসম্যান মাহফুজ রহমান শুভ। তার বয়স কিন্তু বেশি না, তবু তিনি খ্যাতি অর্জন করেছেন 1 বছরে। তাকে দেখে যেন তোমরা উৎসাহিত হও, তাই তাকে ডাকা হয়েছে। বুঝছো তোমরা? স্যার, বুঝতে পারছি। সবাই বলছে, শুধু একজন নিশ্চুপ হয়ে বসে আছে। সে আর কেউ না, সে হলো মিম। মিম স্যারের মুখে শুভ নামটা শুনে তার পুরনো কথাগুলো উকি দিতে লাগলো। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, শুভ হলো মিমের এক্স বয়ফ্রেন্ড। আর এইদিকে আমাদের নায়ক গিয়ে অফিসে পৌঁছে গেছে। সবাই তাকে দেখে সালাম করতেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওই হারামি, তুই আমার স্যার বলে ডাকতেছিস কেন? আপনি তো খুব বড় বিজনেসম্যান, তাই আপনাকে নাম ধরে ডাকতে পারি। তুই চুপ থাক, বল তুই কেমন? ভালো। আর শুনলাম তুই নাকি সিটি কলেজে ভার্সিটিতে চিফ গেস্ট হিসাবে থাকবি। রে, এবার দেখিস মিম তোকে দেখে ভূত দেখার মতো হয়ে যাবে। জি না, আমি এখানে অন্য খেলা খেলবো। কি খেলা? সেটা না হয় কালকে অনুষ্ঠানে দেখতে পাবি। বুঝতে পারছি। আচ্ছা শুভ, তুই কি এখনো মিমকে ভালোবাসিস? আপনারা ঠিকই ধরেছেন, গল্পের নায়কই হলো শুভ। খুব 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 বেশি ভালোবাসি তাকে। তাহলে তার সাথে ব্রেকআপ করছিলি কেন? আমাকে ভুল বুঝেছিল, আর সে আমাকে যতটা কষ্ট দিয়েছে আমিও তাকে ঠিক তার থেকে 2 গুণ বেশি ফিরে দেব। তোর যা ইচ্ছে। কলেজ ছুটির পর মিম তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছিল। মিম, তোর সিক্রেট লাভারের কি খবর? কথা কি হয়েছে তোর সাথে?
আরে না, সেই সাইকো তো শুধু মেসেজ দেয় আর কিছুই করে না। আমার মাথায় না একটা বুদ্ধি আসে তার আইডেন্টিটি বের করার। কিভাবে? তাড়াতাড়ি বল। চল, আমার এক আঙ্কেল আছে, তার কাছে যাই। তাকে নাম্বারটা দিলেই তার আইডেন্টিটি বের করে দেবে। সত্যি বলতেছো তো? হুম। মিম, লিজা কিন্তু বুদ্ধিটা ভালো দিছে। কি রে লিজা, তোর দেখে আমার সাথে থাকতে থাকতে তোর গবর মাথায় বুদ্ধি খুলে গেছে। তুই কি আমাকে অপমান করতাসো? যা, তোর সাথে আমার আর কোনো কথা নাই। কি রে, তুই চলে গেলে আমার ভবিষ্যৎ লাভারকে পামো কোথায়? আমি কি জানি? আমার জানটা কি আমার উপরে রাগ করছে? মনে হয় তো। সে যদি আমার উপরে রাগ করে তো করুক, তাতে আমার কি? আমি তো আমার সিক্রেট লাভারের খবর খুব তাড়াতাড়ি পেয়ে যাব, তাই না রে জান্নাত? রে, ঠিক বলছিস। থাক তোরা, তোদের সাথে আর কখনোই কথা বলবো না। তাই নাকি? আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা বাবা, সরি, এই দেখ কানে ধরছি, আর কখনোই হবে না। হয়েছে, আর কানে ধরতে হবে না। আচ্ছা চল এখন বাসায় যাই, কালকে না হয় যেমনে। এরপর তারা উঠে চলে যেতে লাগলো যে যার বাসায়। হঠাৎ জান্নাত বলতে লাগলো, ও মিম, আমি তো এখন আমার খালামণির বাসায় যাম, তো তুই প্লিজ আজ একা একা বাসায় চলে যা, প্লিজ রাগ করিস না। আচ্ছা যা তাহলে। আচ্ছা। এরপর তিনজন তিন দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কিছু লোক মিমকে ঘিরে ধরেছে। কে আপনারা, আর এইভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? এরপর মিমের সামনে রাকিব দাঁড়ালো আর বলতে লাগলো, অনেকদিন ধরে আমি তোকে একা খুঁজছিলাম, আর আজ পেয়েও গেলাম। রাকিব হলো এলাকার বকাটে ছেলে। সে নাকি মিমকে ভালোবাসে, তাই একদিন মিমকে প্রপোজ করে বসে, আর মিম কষে 2-4টা চড় দেয়, যার ফলে রাকিব শুধু মিমের ক্ষতি করতে চায়। এতদিন মিম আর জান্নাত একসাথে আসা যাওয়া করতো, তাই কিছু বলেনি। কিন্তু আজ মিম একা, তাই রাকিব সুযোগের সদ্ব্যবহার করতে আসে। চলুন এবার গল্পে আসা যাক। কি 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 করবো তুই? কিচ্ছু করবে না, শুধু একটা বোতলের ভিতরে তরল পদার্থটা তোর মুখে মারবো। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার দিলেও কোনো লাভ হবে না, কারণ এখানে তোকে বাঁচানোর মতো কেউ আসবে না। হুডি ও মাস্ক পরা একটা লোক বলতে লাগলো, কে বলছে বাঁচাতে আসবে না? এই তো আমি আসলাম। কে রে তুই? আমি হলাম মিমের সিক্রেট লাভার, বুঝছস তুই? এই বলে রাকিবের হাত থেকে বোতলটি নিয়ে মাটিতে আছাড় দিল এবং এসিডটা মাটিতে পড়ে গেল। যেই রাকিব লোকটিকে মারতে যাবে তখনই 5টা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো, আর সেখান থেকে 20 জন লোক বের হলো এবং রাকিব সহ তাদের সবাইকে নিয়ে গেল। মিম লোকটিকে জিজ্ঞেস করলো, কে তুমি? সময় হলেই জানতে পারবে। বলে লোকটিও চলে গেল। মিম বাসায় চলে আসলো। মিমের মাথায় এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো, কে এই ছেলে? সে কি আমার সিক্রেট লাভ? হয়তো সে হবে। সে যদি না হয় তাহলে সে বলল কেন? সেই হবে। ধুর, তার মুখটাও দেখতে পারলাম না। আরেকটা কথা, সে জানলো কিভাবে আমি যে বিপদে আছি? সে কি আমাকে ফলো করে? হয়তো করে, তাই তো আমি যে বিপদে আছি সেটা জানতে পারছে। কবে যে আমার এই সিক্রেট লাভারটাকে দেখবো, উফ, আমার আর তর্স হইছে না। কিরে মিম, কাকে দেখবি? আর কার জন্য তোর সইছে না? না আম্মু, তেমন কিছু না, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। কথা ঘোরানোর জন্য বলল মিম। ভাত আছে, খেয়ে নে। তুমি খাইয়ে দাও না গো, প্লিজ। যে মেয়েকে বিয়ে দিলে 2 দিন পর বাচ্চার মা হবে, তাকে নাকি খাইয়ে দিতে হবে। মেয়ের শখ কত। আম্মু তুমিও না, খাইয়ে দিবা কিনা এটা বলো। আমার মেয়েটা দেখে আবার রাগও করতে জানে। খাইয়ে দিবা কিনা এটা বলো। দিচ্ছি তো, খালি রাগ করে, একদম বাবার মতো হয়েছে মেয়েটা। এরপর মিমের আম্মু চলে গেল খাবার আনতে। তখনই মিমের ফোনে মেসেজ আসলো। You've got a message. You've got a message. মিম মেসেজটা সিন করে দেখে যে মেসেজটা আর কেউ না, তার সিক্রেট লাভারই দিয়েছে। মেসেজে লেখা ছিল, তোমার কি কোনো কমন সেন্স নাই? রাস্তার কুত্তাদের সাথে কি কেউ এভাবে ঝগড়া করে? আজ আমি না থাকলে তো আমার কলিজাটা শেষ হয়ে যেত। আজ আমি থাকতে কি আমার কলিজাটা কিছু হতে পারে না? এরপর আরেক মেসেজ আসে। You've got a message. You've got a message. সেটাতে লেখা ছিল, আর হ্যাঁ, নিচে দরজার সামনে দেখো বোরকা হিসাব রাখা আছে। কাল থেকে ভার্সিটিতে এইগুলোই পরে আসবে। তো কালকে দেখা হচ্ছে, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। মিম সাথে সাথে কল করে, কিন্তু প্রতিবারের মতনই এইবারও শুভর ওই নাম্বারটা বন্ধ বলতেছে। তারপর মিম দৌড়ে নিচে যায়। গিয়ে যা দেখে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না। মিম দেখলো একটা বক্স। মিম বক্সটা ঘরে নিয়ে এসে খুললো।
দেখে সেখানে 2টো বরকা, 5টা হিজাব, 3 জোড়া হাত মোজা আছে। মিম কি করবে কিছুই বুঝতে পারছে না। সে কি কাল ভার্সিটিতে এইগুলো পড়ে যাবে নাকি পড়ে যাবে না? ঠিক তখন আবার মেসেজ আসলো মিমের ফোনে। You've got a message. You've got a message. মেসেজটা সিন করে দেখে সে সিক্রেট লাভার দিয়েছে, আর মেসেজে লেখা ছিল, জান এত কি ভাবছো? কালকে থেকে তুমি এটাই পড়ে যাবা, এটাই ফাইনাল। আর যদি না পড়ো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শখ কত, তার কথা মতো নাকি আমাকে চলতে হবে, চলবো না আমি। মিমের কথা শুনে শুভর তো রাগে মাথা ফাটা অবস্থা। ও, আপনারা ভাবছেন শুভ কি করে মিমের কথা শুনতেছে, তাই তো? আসলে হয়েছে কি, গত 1 বছর আগে মিমের একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে সে গুরুতর আহত হয়। শুভ কোনো এক জায়গায় থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন মিমকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং মিমকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তাররা মিমের অপারেশন করে। ভবিষ্যতে মিমের যেন কোনো ক্ষতি না হয়, তাই অপারেশনের সময় মিমের শরীরে ডাক্তার একটা স্যাটেলাইট ট্রেকার লাগিয়ে দেয়, যার কারণে মিমের কথাবার্তা শুনতে পায় আর কখন কোন জায়গায় মিম থাকে সব দেখতে পায় শুভ। অনেক বকবক করলাম, চলেন আবার গল্পে ফিরা যাক। পরদিন সকালে You've got a message. You've got a message. মেসেজের শব্দে ঘুম ভাঙল মিমের। সেই একই কথা লেখা আছে মেসেজে লেখা আছে, জারু তাড়াতাড়ি উঠো, নামাজটা তো পড়তে হবে তাই না? মিম উঠে নামাজ পড়ে। আজ আর ঘুমোয় না মিম। সে কিছুক্ষণ পড়ালেখা করে, তারপর নাস্তা করে রেডি হয়ে একা একা ভার্সিটিতে যায়, কারণ তার বান্ধবী আজ ভার্সিটিতে যাবে না। মিমকে একা বললে ভুল হবে, মিমের সাথে 3 জন বডিগার্ড আছে, সেটা মিম জানে না। আর হ্যাঁ, মিম কিন্তু বরখা পরে আসেনি। কলেজে যাবার পর বন্ধুদের আড্ডাখানায় চলে গেল। মিম আড্ডা দিতেছে, এমন সময় দেখতে পেল ভার্সিটিতে একটা ছেলে ঢুকতেছে। প্রথম দেখাতে না চিনলেও ভালো করে তাকাতে চিনে গেছে। শুভ, সে এখানে কি করতেছে? কিরে, কি ভাবতেছিস তুই? কিছু না, তোর এইখানে থাক। আর লিজা, তুই আমার সাথে আয়। এরপর মিম আর লিজা মিলে শুভর কাছে চলে যেতে লাগলো। কি রে, কই যাইতেছস? ওই দেখ শুভ। তাই তো, চল তাড়াতাড়ি। ছোট লোকের বাচ্চা, তুই দেখে চলতে পারিস না? দিলি তো আমার নতুন জামাটা নষ্ট করে। আমি ছোট লোক? ভালো তো, খুব ভালো। তখন একটা ছেলে এসে বলতে লাগলো, মিম আপু, কোনো সমস্যা হয়েছে কি এখানে? এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। না, এখানে কিছুই হয় নাই, তোমরা এখান থেকে যাও। এই যে মিস্টার, আপনার সমস্যাটা কি? আপনি মিম আপুকে বিরক্ত করছেন কেন? আপনার মতলবটা কি? তখনই ভার্সিটির প্রিন্সিপাল দেখে এখানে লোকজনে ভরে আছে, তাই সে এখানে এসে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে এখানে? এখানে এত ভিড় কেন? স্যার, এই ছেলেটা আমাকে বিরক্ত করতেছে। কে আর কার এত বড় সাহস যে এই কলেজে এসে কলেজের মেয়েদের বিরক্ত করবে? এই তো, এই ছেলেটা। প্রিন্সিপাল আমার দিকে তাকালো। আমাকে দেখে মনে হয় স্যার ভূত দেখেছে, আর সবাইকে দেখে বলতে লাগলো, কি বলছো কি তোমরা? শুভ এই কাজ করবে? হাসালে। তোমরা জানো শুভকে? কে আর হবে? হবে হয়তো ফকিরের বাচ্চা। মিম কাউকে না চেনে তার বিষয়ে বাজে মন্তব্য করা ভালো না। আর শুভ হলো, থাক না স্যার, যে যা ভাবার ভাবো। আর চলুন স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলো। এরপর আমি আর প্রিন্সিপাল স্যার চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। সেখান থেকে বের হয়ে রাফিকে কল করলাম। হ্যালো রাফি। বল। মিমকে একটু টাইট দেওয়া লাগবে, বেশি বেড়ে গেছে। আর সে আজ আমার কথা মতন বোরখা পরেও আসে না। বুঝছি, এবার বল আমার কি করা লাগবো। কিছু লোক পাঠা ভার্সিটির সামনে। তারপর? মিমকে তারা কিডন্যাপ করবে। কি বলিস তুই? তোর মাথা ঠিক আছে তো? মিমকে কেন কিডন্যাপ করব? যা বলছি তা কর। 20 মিনিটের ভিতর যাতে লোক আমার সামনে থাকে। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এই বলে শুভ কলটা কেটে দিল আর পাগলের মতো হাসতে লাগলো। 20 মিনিট পর 5 জন লোক আসলো। শুভ তাদের সাথে কথা বলে নিল কি করতে হবে। কি করবেন বুঝেছেন তো আপনারা? কিছুক্ষণ পর ভার্সিটি ছুটি দিল। এক সবাই তার নিজ নিজ বাসাতে ফিরতে লাগলো। তাদের মাঝে মিমো ছিল। সে আজও একা একা বাড়ি যাচ্ছে, তার কারণ আপনারা জানেন। তাও মনে করিয়ে দেই, তার সঙ্গী মানে জান্নাত আজ ভার্সিটিতে আসেনি। তাই কিছু দূর যাওয়ার পর শুভর ভাড়া করা লোকগুলো মিমকে ঘিরে ধরল। এই কারা আপনারা, আর এইভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? তখনই শুভর এন্ট্রি হলো। এইটাও শুভর প্ল্যানেরই একটা অংশ। এই যে ভাইয়ারা, আপনারা কি করছেন? শুভ, আমাকে বাঁচাও প্লিজ।
বাঁচাবো? তা আবার আপনাকে? হাসালেন আমাকে। কেন? জানি না। আর ভাই, আপনারা আপনাদের কাজ করেন। অল দ্য বেস্ট। এই বলে শুভ ওখান থেকে চলে আসলো। মিম শুভর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবতেছে, যে ছেলেটা আমাকে এত ভালোবাসতো সে আজ আমাকে এই অমানুষদের কাছে দেখেও কিছুই বলল না। আর বলবেই বা কেন? দোষ তো আমারও আছে। সকালে যদি শুভকে অপমান না করতাম তাহলে হয়তো এখন আমাকে বাঁচাতো। হেল্প, হেল্প, কেউ আমাকে বাঁচান প্লিজ, হেল্প। এরপর মিমকে অজ্ঞান করে শুভর দেওয়া ঠিকানায় নিয়ে যায়। তাহলে আপনারা যান এখন। লোকগুলো চলে গেল। তারপর শুভ একধারে মিমের দিকে তাকিয়ে রইল। তার পুরনো কিছু স্মৃতি উকি দিতেছে। তার মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা, যেই দিন মিমকে প্রথম দেখেছিল। তখনই শুভর ফোনে একটা কল আসে। কলটা তার মা করেছিল। হ্যালো শুভ, কেমন আছিস? মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ও, যেই জন্য কল করেছি সেটাই তো বলা হয় নাই। বলো। আমি আর তোর বাবা বাসায় এসে বসে আছি, কিন্তু তোকে দেখছি না। কই তুই? কি? তোমরা লন্ডন থেকে কখন আসলে? আর আমাকে জানাওনি কেন? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তুই এখন ঘরে আয় তাড়াতাড়ি, 1 ঘন্টার ভিতরে, যাতে তোকে আমার সামনে দেখি। ওকে মা। এই বলে কলটা কেটে দেয় এবং মিমের মুখের পানি ছিটে দেয়। মিম ধীরে ধীরে চোখ খোলে। চোখ খুলতেই দেখতে পাই সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে কালো কোট, কালো শার্ট, কালো প্যান্ট, মুখে মাস্ক আর হুডি। মিম হঠাৎ শুভর এই রূপ দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে, ও মা, বাঁচাও, ভূত, ভূত, ভূত। এই চুপ, একদম চুপ। আমি তোমার সিক্রেট লাভার। মিম লোকটার মুখে সিক্রেট লাভার কথাটা শুনে চিৎকার বন্ধ করলো আর শুভকে বলতে লাগলো, এই যে মিস্টার সিক্রেট লাভার, আমি এইখানে আসলাম কি করে? আমি দেখতে পাই কিছু লোক তোমাকে অজ্ঞান করে নিয়ে যাইতেছিল, আর তখন আমি তাদেরকে ফলো করি আর এখান পর্যন্ত আসি। আমি যদি আর একটু পর আসতাম তাহলে হয়তো আমার জান। আর শুভ যা বলছে সব মিথ্যে, এমনকি কান্নাটাও। ভালোবাসো আমায়? খুব 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 ভালোবাসি তোমায়। কেন ভালোবাসো আমায়? আর আমি তো তোমাকে কখনো দেখিনি। এইসব বাদ দাও। আমি যে বোরখা আর হিজাব দিয়েছিলাম সেগুলো কোথায়? সেগুলো তো বাবা বাসায়। এগুলো কি আমি বাসায় রাখার জন্য দিয়েছি? আমি এগুলো কেন পরবো? লোকজনকে শরীর দেখাতে তোর ভালো লাগে, তাই না? মানে? তুই কি জানিস ধর্ষণের মূল কারণ কি? ধর্ষণের মূল কারণ হলো কাপড়। আর কাল থেকে যদি তুই বোরকা না পরে ভার্সিটিতে আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর আজ যদি আমি না থাকতাম তাহলে তোর কি হতো একবার ভেবে দেখেছিস? আচ্ছা এখন চল, আমার আবার কাজ আছে। মিম তো শুভর রাগী রূপ দেখে ভয় পেয়ে গেছে। হয়তো একটু ধমক খেলে কান্না করে দেবে। আপনার নামটা কি আমি জানতে পারি? জানতে পারবে, কিন্তু এখন না, আরো পরে, যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখন। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এই গরমে মাস্ক আর হুডি পরে আসছেন কেন? আমার মন চে তাই। অন্তত আপনার মাস্ক আর হুডিটা খুলুন, আমি আপনাকে দেখব। যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখন আমি কে দেখতে পারবে। এরপর শুভ মিমকে মিমের বাসায় নামিয়ে দিয়ে গেল। মিম বসায় এসে ভাবতে লাগলো, কে এই সিক্রেট লাভার যে সব সময় আমার সব বিপদের হাত থেকে বাঁচায়? উফ, আজ যদি তাকে দেখতে পেতাম। আচ্ছা, সে দেখতে কেমন? সে কি আমাকে সত্যিই ভালোবাসে, নাকি সে আবার শুভর মতন আমার সাথে ছলনা করবে? দেখি সামনে কি হয়। এইদিকে শুভ তার বাসায় গিয়ে হাজির। বাসায় এসেই, মা, মা, ও মা, তুমি কোথায়? মা। এই তো আমি। বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বাবা কই? ওপরে। আর তোর চেহারার এই হাল কেন? কই, কি হাল? এত শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছিস। তা তো একটু হয়েছি। এখন আর কোনো সমস্যা নাই, কারণ তুমি চলে এসেছো। তা তো বটেই। আম্মু, এবার খেতে দাও তো। খাবার খামো আমি, আমার খুব ক্ষুধা পেয়েছে। ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। এরপর শুভ তার আব্বুর সাথে দেখা করতে গেল। সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আম্মু আব্বুর সাথে আড্ডা দিচ্ছে শুভ। শুভ, আমার না আর একা থাকতে ভালো লাগে না। তুমি একা কই? আব্বু আছে তো। আমি সেই একার কথা বলিনি,
আমি বলছি আমার ছেলের জন্য একটা বউ লাগবে। কেন, ভাবির আবার কি হয়েছে? আমার বড় ছেলের বউয়ের কথা কি আমি বলছি? তো কার কথা বলতেছো তুমি? কেন, তোর কথা। কি? হুম। আচ্ছা, তাহলে কালকে যাবে কই? তোমার বৌমাকে দেখতে। কি সত্যি কালকে নিয়ে যাবি? আর যদি না যেতে চাও তাহলে থাক। আমি কি একবারও না করেছি যে আমি যাব না? তো আব্বু, তুমিও রেডি থেকো, কাল একটা ভার্সিটিতে অনুষ্ঠান আছে, সেখানে তোমাদের মেয়েটিকে দেখাবো। ভালো লাগলে তোমরা তাদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে আসবা। তা না হয় গেলাম, কিন্তু তোর কাছে কি মেয়েটার কোনো পিক নাই? ও আম্মু, আমি ভুলে গিয়েছিলাম, এই তো দেখো। এরপর শুভর আব্বু আম্মুকে মিমের পিক দেখালো। বাহ, আমার ছেলের দেখি পছন্দ আছে। আম্মু হাসতেছো কেন? মেয়ে কি পছন্দ হয়নি তোমার? এ তো মিম, তাই না? তুমি জানলে কেমনে? আমার বেস্ট ফ্রেন্ডের মেয়েকে আমি চিনব না, এটা কোনো কথা হলো? মানে? এরপর শুভর বাবা শুভকে একটা পিক দেখালো, যেখানে শুভর বাবা আর মোস্তাফিজুর চৌধুরীর একসাথে। কিরে, চিনোস নাকি এনাকে? এই তো মিমের বাবা। আর আমার আশাটা পূরণ হবে। মানে? মানে তোর আর মিমের বিয়ের কথাই তোকে বলতে চাইছিলাম। এই দেখ মেয়ের ছবি। এরপর মিমের ছবি আব্বু আম্মুকে দেখালো। আমার হাসার কারণ হলো এটাই, মনে মনে আমরা যে মেয়েটাকে তোর জন্য পছন্দ করেছি, তুইও সেই মেয়েটাকে পছন্দ করে বসে আছিস। তো কালকে তোমরা তাহলে যেও। ওকে, তো এখন গিয়ে ঘুমিয়ে যা। এরপর শুভ রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকাল 8টায় শুভর ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গেল। মাইকে শোনা যাচ্ছে, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের দেশের গর্ব, আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট এসে উপস্থিত হয়েছে। তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে আমার ভার্সিটির সহতির মেয়ে মিম আক্তার টুম্পা। এরপর শুভর গাড়ি অনুষ্ঠানের সামনে এসলো। শুভর গাড়িটা পুরো মিমের সামনে। এরপর শুভ গাড়ি থেকে নামলো। শুভকে দেখে সবাই অবাক, আর সবচেয়ে অবাক হয়েছে মিম। কালকে যাকে মারলাম ছোট লোক বললাম, আর আজ সে আমাদের ভার্সিটির প্রধান অতিথি। মিম হয়তো ভাবতেও পারে নাই শুভ যে এখানে থাকবে। তুমি এখানে? সম্মানের সাথে কথা বলুন। কি হলো মিম, মালাটা পরিয়ে দিচ্ছ না কেন? জি স্যার, দিচ্ছি। এরপর আমাকে মালা পরিয়ে দিল। আমি স্টেজে গিয়ে উঠলাম। আমার একটা কথা ভেবে খুব ভালো লাগছে, আর সেটা হলো আজ মিম বোরখা পরে এসেছে। তাকে দেখতেও খুব সুন্দর লাগছিল। হয়তো সে তার সিক্রেট লাভারকে ভালোবেসে ফেলেছে, হয়তো বা না। অন্যদিকে মিম ভাবতেছে, আজ মিস্টার সিক্রেট লাভার কোনো মেসেজ দেয়নি কেন? হারামিটা কি আমাকে ভুলে গেছে নাকি? হয়তো পরে দিবে। তখন জান্নাত বলল, কি রে, তোর কি হয়েছে? কই কিছু না তো। বুঝি তুমি তোমার সিক্রেট লাভারের কথা ভাবতেছো। রে, ঠিক বলছোস। তখনই মিমের ফোনে মেসেজ আসলো। You've got a message. You've got a message. মিম তাড়াতাড়ি মেসেজটা ওপেন করে দেখে তার সিক্রেট লাভার মানে শুভ মেসেজ দিছে। মেসেজে লেখা আছে, কি গো, কার কথা তো ভাবতেছো? নিশ্চয়ই আমার কথা। আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি তোমার আশেপাশেই আছি, পারলে খুঁজে বের করো আমাকে। আর আজ কিন্তু আমি মার্চ আর হুডি পরে আসিনি। এরপর মিম তার আশেপাশে তাকায় এবং তার সিক্রেট লাভারকে খুঁজতে থাকে। মিম বুঝতে পারতেছে না এখানে তার সিক্রেট লাভারকে, কারণ এখানে অসংখ্য মানুষ আছে। তখনই মিমের কাছে আরো একটা মেসেজ আসে। You've got a message. You've got a message. সেখানে লেখা আছে, আহা, এত উতলা হয়ে আছে কেন তুমি? আমি তো কোনখানে হারিয়ে যাইতেছি না, আমি তোমার সামনে আছি। তুমি একটু বসে থাকো না প্লিজ, আমি তোমাকে একটু চোখ ভরে দেখি। এরপর মিম তার নিজের জায়গায় বসে পড়ল আর মাথায় এদিক ওদিক ঘোরাচ্ছে, কেউ কি তার দিকে তাকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু আমাদের নায়কও খুব চালাক, সে মিমের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে কেউ সেটা বুঝতেই পারতেছে না। অনুষ্ঠান শেষ, মোবাইলের আরেকটা মেসেজ আসলো। You've got a message. You've got a message. মেসেজে লেখা ছিল, হয়তো তুমি আমাকে ভালোবাসো না, তাই তোমার সামনে থাকা সত্ত্বেও আজ তুমি আমাকে খুঁজে পাওনি। আচ্ছা যাও, আর কখনো তোমাকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবো না। গুড বাই, ভালো থাকিও। ইতি, সিক্রেট লাভার। এরপর মিম হতারা নিয়ে বাসায় গিয়ে পৌঁছালো। তখন মিমের আব্বু আম্মু যা বলল তা শুনে মিম হয়তো আকাশ থেকে পড়ল। মিম একই শুনলো,
মিম শুনল যে তাকে দেখার জন্য পাত্রপক্ষ আসতেছে। তাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে। তাই মিম আরও বিরক্ত নিয়ে রুমে গেল আর মনে মনে বলল, এটা কি হলো? আব্বু আম্মু আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো। এটা কি করে সম্ভব? আমি আর আব্বু আম্মুর সাথে কোনো কথাই বলবো না। আর মিস্টার সিক্রেট লাভারের তো কোনো নাম্বারই আমার কাছে নেই। এখন কি করে বলবো আমি তাকে ভালোবেসে ফেলেছি আর তাকেই আমি বিয়ে করতে চাই। তোর ভাল লাগে না? কি রে, তোর হলো? এই তো আম্মু, আর একটু বাকি আছে। এদিকে শুভর আব্বু আম্মু মিমদের বাসায় এসেছে শুভর ভাইকে নিয়ে। শুভ আসেনি, কি জানি কি কাজ আছে তাই। কিন্তু আসল কথা হচ্ছে শুভ মিমকে সারপ্রাইজ দিতে চায়। এরপর তারা গেস্ট রুমে চলে যায় এবং সোফায় বসে। মিমের আব্বু আর শুভর আব্বু কথা বলতেছে। আরে দোস্ত, তুই দেশে আসলি আর আমাকে বললি না কেন? কালকে আসছি, আর আজ তোমাদের বাসায়। আমার দেওয়া, তোর মনে আছে? আছে বলেই তো আসছি। এখন থেকে আমরা দোস্ত না, দুজন বেয়াই। হুম। আচ্ছা, প্রাপ্ত কই? শুভর নাকি কি কাজ আছে, তাই সেখানে গেছে। আর পাত্রী? আরে মিমের আম্মু, মিমকে নিয়ে আসো না। আনছি। এরপর মিমের আম্মু মিমকে নিয়ে আসে। মিমকে দেখেই শুভর আম্মু বলে ওঠে, মাশাআল্লাহ, আমার বৌমা দেখি দেখতে খুব সুন্দর হয়েছে। শুভর আম্মুকে দেখে তো মিম বলল, আরে আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তো আপনি এখানে কি মনে করে? আসলে আমার ছেলেটার জন্য একটা রাজকন্যা দেখতে এসেছি। তো আমি কি সেই রাজকন্যা? তুমি যদি সেদিন আমাকে হাসপাতালে নিয়ে না যেতে, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আরে আন্টি, এসব কথা বাদ দেন তো। আপনারা হয়তো ভাবতেছেন কিভাবে মিম শুভর আম্মুকে চেনে। একদিন শুভর মা হেঁটে যাচ্ছিল, হঠাৎ শুভর মার মাথা ঘুরে পড়ে যায়। এরপর মিম তাকে হাসপাতালে নিয়ে যায়, তাই তারা একে অপরকে চেনে। গল্পে ফেরা যাক। কিরে, তোর মেয়ে পছন্দ হয়েছে? আম্মু, যেখানে তোমরা মেয়ে পছন্দ করেছো সেখানে আমি কি করব? কিরে, পছন্দ হয়েছে কি না এটা বল। আমার ভাইয়ের পছন্দ বলে কথা, খারাপ কি হতে পারে নাকি? তাই নাকি? তো আমি একটু পাত্রীর সাথে কথা বলে আসি। যা। এরপর শুভর ভাই আর মিম চলে গেল কথা বলতে। এই যে মিস্টার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নয়, হ্যাঁ। আপনি আমাকে বিয়ে করবেন না মানে? আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। কাকে? এই যে এই ছেলেটাকে। শুভর একটা ছবি শুভর ভাইকে দেখিয়ে। তো আমি কি করতে পারি এখন? আপনি নিচে গিয়ে বলবেন আপনি এই বিয়েতে রাজি নন। আচ্ছা। একটা রহস্যজনক হাসি দিয়ে বলল। মিম তো মহা খুশি তার এই বিয়ে করতে হবে না বলে, কিন্তু তার সকল খুশিতে পানি ঢেলে ভাই বলল, মা, মিম এই বিয়েতে রাজি আছে? আলহামদুলিল্লাহ। মিম তোর আগে ফায়ার। মিম কি বলতে বলল আর সে বলছেটা কি। এরপর খাওয়া দাওয়া শেষ। শুভর মা, বাবা, ভাই চলে আসলো শুভদের বাড়িতে। বাসায় এসে দেখে শুভ তার রুমে আছে, তাই শুভর ভাই শুভর কাছে যায়। আসতে পারি? অনুমতি নেওয়ার কি আছে? কিরে, তুই যাসনি কেন? আচ্ছা ভাইয়া, মিম তোমাকে কার ছবি দেখাইছে? তুই জানলি কি করে? বলো না প্লিজ। আগে এটা বল, তুই মিমকে কবে থেকে চিনিস? অনার্স প্রথম বর্ষ থেকে। তো মিমের সাথে রিলেশন কতদিন ধরে? 3 বছর ছিল। এরপর দুজনের ভুল বোঝাবুঝি হয়, যার কারণে মিম আমার আর আমি মিমের সাথে ব্রেকআপ করি। আমাকে তোর কাহিনীটা একটু বলবি, কেন তোদের মাঝে ব্রেকআপ হয়েছিল? পারিস। আগে এটা বল, তোকে কার পিক দেখাইছিল? তোর সারা আর কার আবার হবে? তাই নাকি? এবার তোর কাহিনী বল। তুই তো জানিস আমি খালামণিদের বাসায় থেকে আমার পড়ালেখা শেষ করি। আমি তখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। ফ্ল্যাশব্যাক। রাস্তা দিয়ে একটা ছেলে হাঁটতেছিল। ছেলেটির পরনে একটা পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ, চুলে তেল দেওয়া, দেখতে পুরোই খ্যাত। আরে এত আমাদের শুভ, তার এই অবস্থা কেন? গল্প পড়ুন, জানতে পারবেন। শুভ হেঁটে হেঁটে ভার্সিটি যাচ্ছে, তখন সে দেখতে পেল কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করতেছে। মেয়েটির নানান জায়গায় হাত দিচ্ছিল। শুভর এটা দেখে রাগ কন্ট্রোল করতে পারল না, তাই শুভ গিয়ে সোজা একটা ছেলের নাকের বরাবর ঘুষি মারে, যার ফলে ছেলেটার নাক ফেটে রক্ত পড়তে থাকে। এটা দেখে অন্য সবাই পালিয়ে যায়। তখন শুভ মেয়েটিকে বলে, আপনার নাম কি? আমার নাম মিম আক্তার টুম্পা। হ্যাঁ, এটাই আমাদের গল্পের নায়িকা মিম। আপনি এখানে কি করেন?
আমি এখানে আমার কাকার বাসায় এসেছি, এখান থেকে পড়ালেখা করব বলে। তো এখানে কেন এসেছেন? সামনে যে কলেজটা আছে ওইখানে ভর্তি হয়ে এসেছিলাম। ভর্তি হওয়ার পরে বাসায় চলে যাইতেছি, ঠিক তখন তারা আমার সাথে। আচ্ছা, কান্না করা লাগবো না, আমি আছি তো। আমি আর এখানে পড়ালেখা করব না, এই এলাকাটাই খারাপ। দেখুন, কয়েকজন লোকের জন্য এলাকার সকলকে খারাপ বলা ঠিক নয়। তাও ঠিক। চলুন আপনাকে আপনার বাসায় নিয়ে যাই। থাক, তার আর প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আরে চলুন তো। আমার জন্য আপনি এত কিছু করবেন? এটা কিছু না, মানুষের বিপদে মানুষ সাহায্য করবে, না তো কে করবে? আচ্ছা চলুন। চলুন। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম মাহবুব রহমান শুভ, আর ডাকনাম শুভ। ও আচ্ছা, আপনি তাহলে কোন ক্লাসে পড়েন? অনার্স প্রথম বর্ষ। আপনি? আমি ইন্টার প্রথম বর্ষ। ভালো। এই তো আমার বাসায় চলে এসেছি। ও আচ্ছা, তাহলে কালকে থেকে আমি আপনাকে কলেজে নিয়ে যাব। আপনি এত কষ্ট করতে যাবেন কেন? আপনি না যেতে চাইলে থাক। আচ্ছা, একসাথেই যাবনি। ওকে। তাহলে কাল দেখা হবে। মিমের কারণে শুভ আজ ভার্সিটিতে যেতে পারে না, তাই শুভ বাসায় চলে যায়। বাসায় যেতেই খালামণি বলতে শুরু করলো, কি রে, তোর কি হয়েছে? অসুস্থ নাকি তুই? না। তো ভার্সিটিতে যাস নেই কেন? ভালো লাগতেছে না তাই। কেন ভালো লাগছে না? না, খালামণিকে সব কথা বলতে হবে না, তা না হলে প্রশ্ন করতে থাকবে। আমি খালামণিকে একটু আগে যা যা ঘটেছে সব বললাম। সব শুনে খালামণি বলল, তুই যা করছিস একদম ঠিক করছিস। তো মেয়েটা দেখতে কেমন? কেন? না, এমনি। আচ্ছা, আমি রুমে গেলাম ঘুমোতে, তুমি আমাকে বিকেলে ডেকে দিও। এরপর শুভ তার রুমে চলে গেল ঘুমাতে, কিন্তু শুভর ঘুম আসছে না। শুভর চোখের সামনে বারবার মিমের মুখটাই ভেসে উঠতেছে, কোনো রকমে শুভর ঘুম আসছে না। এরপর খালামণি এসে শুভকে ডাকতে শুরু করলো, কি রে শুভ, আর কত ঘুমাবি? এবার ওঠ। এত তাড়াতাড়ি কেন? আমি তো মাত্রই ঘুমোলাম। মাত্র মানে? এখন বিকাল 4টা বাজে। কি? এবার কিছু খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। নিচে আয়, খাবার দিচ্ছি আমি। এইভাবে কেটে গেল শুভর দিনটা। পরের দিন খুব সকালে শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পর রেডি হয়ে যায় সেই আগের স্টাইলে, মানে একটা পাঞ্জাবি, একটা কাঁধে ঝুলানো ব্যাগ, আর মাথায় তেল দিয়ে সিঁথি করা। আজ এই গেটআপে তুই ভার্সিটি যাবি? কিন্তু কেন? এমনিতেই। তো গাড়ি নিয়ে যা। না, গাড়িতে উঠতে ভালো লাগে না, হেঁটে হেঁটেই যাব। কিন্তু কেন? এমনি। ওকে, টাটা, বাই, লাভ ইউ বলে শুভ চলে গেল মিমদের বাড়ির সামনে। কাকে চাই? মিমকে। সে কি ঘরে আছে? আপনার নাম কি? আমার নাম শুভ। ও, তাহলে আপনি সেই? মানে? মিম ম্যাডাম বলেছে আপনি আসলে যাতে আপনাকে ভিতরে যেতে বলি। না, তার দরকার নেই, আপনি তাকে ডেকে দেন তাহলেই হবে। আচ্ছা। কিছুক্ষণ পর মিম আসলো, তাকে দেখে আমি ক্রাশ খেলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। আমি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই মিম আমার কাছে এসে বলতে লাগলো, কি মিস্টার শুভ, এইভাবে কি দেখতেছেন? কই কিছু না তো। হয়েছে, আর তুতলাতে হবে না। চলেন তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন। এইভাবে মিম আর শুভর দিন যেতে লাগলো। দেখতে দেখতে 6 মাস চলে গেল। মিম জানে যে শুভরা গরিব, তাই সব সময় মিম শুভকে হেল্প করতে চায়। ধীরে ধীরে মিমও শুভর প্রতি দুর্বল হয়ে যায়। আজ কলেজের অনুষ্ঠান, আর আজ শুভ মিমকে প্রপোজ করব। যেই ভাবা সেই কাজ। শুভ একটা ফুল নিয়ে মিমের সামনে গেল। মিমের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, মিম, তুমি কি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা জানো? এটা কোনো কথা? আমি ভেবেছি তুমি আমাকে এখন প্রপোজ, কিন্তু তুমি আমাকে দেখে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা জিজ্ঞাসা করতেছো। যাও, তোমার সাথে কোনো কথা নাই। আরে বলোই না। আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় খুব 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 বেশি ভালোবাসি। ধরবে আমার হাতটি? হাঁটবে কি আমার সাথে একসাথে? আরে বাবা রে বাবা, তুমি তো দেখি খুব চালাক। এই নাও, আমার হাতটি ধরো আর কখনোই ছাড়বে না, ওয়াদা করো। কখনোই ছাড়বো না। এরপর মিম শুভকে জড়িয়ে ধরে, শুভ মিমকে। এইভাবে কাটতে থাকে দিনগুলো। সব কিছু শেয়ারিং, কেয়ারিং, এরপর ঘুরতে যাওয়া, একে অপরকে ফুচকা খাইয়ে দেওয়া ইত্যাদি তো আছে। আর মিম তো সবসময় শুভকে শাসনে রাখে।
আর এদিকে রাকিব নামের একটা ছেলে মিমকে খুব ভালোবাসে। রাকিব ছেলেটা বড়লোক বাবার বিগড়ে যাওয়া ঘরের দুলাল। সে একটা মেয়ে বাজ, সে যা চাই তাই তাকে এনে দিতে হয়। কিন্তু শুভদের তুলনায় তাদের কিছুই নেই। আর শুভ যে বড়লোক বাবার ছেলে সেটা ভার্সিটির কেউ জানে না। একদিন রাকিব মিমকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করে। মিম কি করবে বুঝতে পারতেছে না। সবাই ভেবেছিল মিম প্রপোজ অ্যাকসেপ্ট করবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মিম রাকিবের প্রপোজ অ্যাকসেপ্ট না করে উল্টো রাকিবকে বলে, তুই আমাকে কোন সাহসে প্রপোজ করলি? আর এটা কি? ডায়মন্ডের নেকলেস পুরো 10 লাখ টাকা নিছে। তুই আমাকে কি লুভি মনে করছস নাকি যে তুই আমাকে ডায়মন্ডের নেকলেস দিয়ে প্রপোজ করবি আর আমি অ্যাকসেপ্ট করব? না, তা মনে করবো কেন? আর একটা কথা শুনে রাখ, আমি শুভকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব, বুঝছস? কি আছে ওই ছোট লোকটার মাঝে যা আমার মাঝে নেই? ওই ক্ষেত গরিব ছেলেটা কি সুখে রাখতে পারবে তোমাকে? ঠাস করে 3টে থাপ্পড় মেরে বলল, তুই যদি আরেকবার শুভকে ছোট লোক বলছস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আর শোন, শুভর কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু তার কাছে ভালোবাসার মতো একটা মন আছে যা তোর মতন ছেলের কাছে নাই, বুঝছস? আমিও দেখে নিব, আর এই রাকিব যা চায় তাই পায়। যা করার করে নিস। এই কি দেখছো তুমি আমার দিকে এমন ভাবে? আমার মায়াবী রাজ্যের মায়াপুরীকে দেখি। কেন, তোমার কোনো সমস্যা আছে নাকি? না, তা থাকবে কেন? আচ্ছা চলো আজকে নদীর পাড়ে যাই। যথাজ্ঞা মহারানী। এরপর আমরা নদীর পাড়ে চলে আসলাম। এখানে এসেই মিম বায়না ধরলো, জানো জানো, বলো। আমি না আইসক্রিম খামো। আচ্ছা দাঁড়াও, আমি আনছি। যাও। এরপর শুভ চলে গেল আইসক্রিম আনতে। কিছুক্ষণ পর একটা আইসক্রিম কিনে আনলো শুভ। কি গো, একটা কেন আনলে? তুমি খাবে না? একটা কিনার টাকাই তো আমার কাছে ছিল। না, মিথ্যে কথা। তুমি আগে বলবা না? আগে বললে কি হতো? আইসক্রিমের টাকাটা আমি দিতাম। তার আর দরকার নেই। কেন? কারণ আমি আর তুমি একটাই খাবো, এতে আমাদের ভালোবাসা বাড়বে। শুভ আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ শুভ, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। একবার মিম এক কামড় আইসক্রিম খায়, তো পরের বার শুভ এক কামড়। এই করতে করতে আইসক্রিম শেষ হয়ে যায়। চলো তাহলে। চলো। এরপর মিম আর শুভ হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। তাদের দিনগুলো খুব সুখেই কাটতেছিল, কিন্তু সুখ সবার কপালে বেশি দিন থাকে না। একদিন শুভ ক্যাম্পাসে বড় বটগাছের নিচে বসে আছে একা একা। তখনই একটা মেয়ে এসে সোজা শুভর গালে কিস করে বসে। এই বিষয়টা শুভ দেখে খুব রাগ উঠে যায়, আর মেয়েটার গালে সজোরে একটা থাপ্পড় মারে। এই মেয়ে কে তুই, আর আমাকে এইভাবে কিস করলি কেন? আসলে হয়েছে কি ভাইয়া, আমি এই কলেজে নতুন। আমাকে ওই আপু আর ভাইয়া বলে আপনার গালে কিস করতে। তারা বললে কি তোমার করা লাগবে নাকি? তারা বলেছে আমি যদি না করি তাহলে আমাকে নাকি এই কলেজে পড়তে দেবে না, তাই করলাম আর কি। কে বলেছে একটু শুনি? ওই যে ওইখানে 3টে ছেলে আর 2টা মেয়ে দেখছেন না, তারা। ও আচ্ছা। ছেলেগুলো আর কেউ না, ছেলেগুলো হলো রাকিব আর রাকিবের ফ্রেন্ড। শুভ রাকিবের কাছে গিয়ে বলে, রাকিব, এগুলোর মানে কি? সেটা না হয় ছুটি পরে জানতে পারবে। মানে? বামুনের চাঁদে হাত দেওয়ার খুব শখ, তাই না? তোর এই শখ আমি পূরণ করতেছি। আমি তো সিনিয়র, তাই সম্মান দিয়ে কথা বল। সম্মান? ও আবার তোকেও হাসালি? বলেই রাকিব চলে গেল। শুভ তো রাকিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কলেজ ছুটির পর শুভ মিমকে খুঁজতে মিমের কাছে গেল। মিমের কাছে যেতেই, কি হলো বুঝলেন না তো? থাক আমি বলছি। হয়েছে কি, মিম শুভকে থাপ্পড় মারছে। শুভ তো মিমের দিকে তাকিয়ে আছে কি হয়েছে সেটা বোঝার জন্য। তখন শুভ মিমকে বলল, মিম তুমি আমাকে মারলে কেন? চুপ থাক তুই, তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আমি আবার কি করলাম? কি করছো সেটা কি জানোস না, নাকি ন্যাকা সাজা হচ্ছে এখানে? সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। কয়টা লাগে তোর? মানে বুঝতে পারছস না তাই না? সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। দেখ এটা কি। মিম শুভকে একটা ছবি দেখালো, যেখানে দেখা যাচ্ছে শুভকে একটা মেয়ে কিস করছে। শুভ ভালো করে লক্ষ্য করে দেখে যে এটা সকালে সেই মেয়েটা যে শুভকে কিস করছিল রাকিবের কথায়। শুভ রাকিবের দিকে তাকিয়ে দেখে এটা রাকিবের কাজ। ও এইবার বুঝেছি, এটা রাকিবের কাজ। কিরে চুপ করে আছিস কেন?
তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। কি সত্যি নয়? আমার সাথে ওই মেয়েটার কোনো সম্পর্ক নেই। তুই বললি আর আমি বিশ্বাস করব, তাই না? অবিশ্বাসে কি আছে? রাকিব যখন আমাকে এই পিকটা দেখিয়ে বলছে তুমি কথার সাথে প্রেম করো, তখন আমি বিশ্বাস করিনি। পরে কথাকে জিজ্ঞাসা করছি, সে আমাকে সব সত্যটাই বলছে। আপনারা হয়তো ভাবছেন কথাটা কে? কথা হচ্ছে সেই সকালের মেয়েটা যে শুভকে কিস দিছে। কি বলেছে? তুই যে আমার বাবার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার নাটক করছো, এটা। তাই নাকি? তো তুমি এখন কি চাও? আমি তোর থেকে মুক্তি চাই। তোর মতো ছোট লোকের সবকিছু করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। ওকে, তুমি যা চাও তাই হবে। আর হ্যাঁ, মনে রেখো তুমি আমাকেই বিয়ে করবে। এই জন্মে কেন, কোনো জন্মেই তোর মতো ছোট লোককে বিয়ে তো দূরে থাক, ভালোবাসাও চায় না। একদিন ঠিকই তোমার ভুল বুঝতে পারবে। এরপর রাকিব শুভর কাছে এসে বলতে লাগলো, কিরে কেমন দিলাম? ছোট লোকের বাচ্চা ছোট লোক, দেখ তোদের ভালোবাসা কি করে দিলাম। কিরে তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর বাবার নাম জনাব সেলিম রেজা, তাই না? কিন্তু কেন? না, এমনি তাকে জিজ্ঞেস করিস আমি কে। এরপর শুভ কথার কাছে যায়। আমি কি আপনাকে চিনেন? না। তো এমন নাটক কেন করলেন? কি হলো, কথা বলেন। সরি। সরিতে সবকিছুর সমাধান হয় না, বুঝছেন? আসলে আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলি, তাই এসব করেছি। আপনি আমাকে চিনেন যে আমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেন? আমি তোমাকে 6 মাস আগে থেকে চিনি। মনে আছে 6 মাস আগে একদিন তুমি একটা মেয়েকে ট্রাকের ধাক্কা থেকে বাঁচিয়েছিলে? আমি সেই মেয়ে, আর আমি সেই দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। খুব ভালো বলেছেন। আর মনে রাখবেন, আমি একজনকে ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবাসবো। সে হলো মিম। আর গুড বাই। এরপর শুভ ওই ভার্সিটিতে যায় না, সেখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকা চলে আসে। তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। এরপর নিজেই একটা কোম্পানি দাঁড় করায়, যা এখন বাংলাদেশের টপে আছে। ফ্ল্যাশব্যাক কমপ্লিট। এবার বর্তমানে আসা যাক। এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে একবারও কিছু বললি না। সরি। তো তুই এখন কি চাস? আমি মিমের ভুলটা ভাঙতে চাই আর মিমকে বিয়ে করতে চাই। নিজের বিয়ের কথা বলতে তো লজ্জা লাগে না? তা লাগবে কেন? বড় হয়ে গেছিস তাই না? তো আমি কি ছোট নাকি? ছোটই তো। তো এখন কোলে নে। আমি পারবো না। তো ভাই, মিম দেখতে কেমন? মাশাআল্লাহ, পুরাই পরি। তার ভাবির আগে যদি মিমকে দেখতাম তাহলে। বাকিটা বলার আগেই চুপ হয়ে গেছে। কি হলো, চুপ হয়ে গেলে কেন? শুভ পেছনে তাকিয়ে দেখে শুভর ভাবি আসছে। তুমি কখন আসলে? তাহলে কি শুনি? তাহলে আমার ছোট ভাইয়ের বিয়ে অনেক আগেই করে দিতাম। কথা ঘোরাচ্ছ কেন? তখন আমার ফোনে একটা কল আসে। কলটা আর কেউ করে নাই, কলটা করেছে মিম। তাও আবার আমাকে। সে আমার এই নাম্বারে পুরো 3 বছর পর কল করেছে। কলটা ধরেই, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে চিনতে পারতেছো না? না তো, কে আপনি? একসময় যার কণ্ঠ শোনার আগে বলে দিতে পারতে সে কল দিয়েছে, কিন্তু আর চিনতেও পারতেছো না? এতটা অবহেলা করো এখন আমাকে? দেখুন, হেয়ালি না করে তাড়াতাড়ি বলুন কে আপনি, তা না হলে কিন্তু কল কেটে দিব আমি। বলছি, আমি মিম আক্তার টুম্পা। ও আপনি? তো বলুন কেন কল দিয়েছেন? আমাকে কি খুব বেশি ঘৃণা করো তুমি? হ্যাঁ, কেন ঘৃণা করব আপনাকে? কারণ সেদিন তোমাকে ভুল বুঝেছিলাম, তাই। কি ভুল বুঝেছেন? আজ রাকিবের সাথে দেখা হয়েছিল। তা আমি কি করতে পারি? না মানে সরি বলতেই কল দিয়েছিলাম, আর চেয়েছিলাম আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনার দেখে খুব ভাব বেড়ে গেছে। জান, আর কখনোই কল দিব না। আর হ্যাঁ, কিছুদিন পরে আমার বিয়ে, দাওয়াত রইল, চলে আসেন। আমার বিয়েতে আমি যাব না তো কে যাবে শুনি? আর হ্যাঁ, আপনাকে ভুল বুঝে নানান ধরনের কথা বলেছিলাম, পারলে ক্ষমা করে দিয়েন। আর কিছু বলবেন? আমার হবু বউয়ের সাথে কথা বলবো। বাই। তুমি বিয়ে করবে? তুমি করতে পারো তো, আমি করলে সমস্যা কি? ওকে, দাওয়াত দিয়েন। ছোট লোকদের বিয়েতে আসতে হবে না। সরি তো, সেদিন না বুঝে এসব বলেছিলাম। ভালোবাসার প্রতি যদি একটু বিশ্বাস থাকতো তাহলে ছেড়ে যেতে পারতে না। জানি তো, খুব বড় ভুল করে ফেলছি আমি, আর তার শাস্তি এখন পাচ্ছি তোমাকে হারিয়ে। আমাকে তো আরো 3 বছর আগে হারিয়ে ফেলেছেন। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আমি আর আপনার মায়ায় জড়াতে চাই না, তাই দেখাও করতে পারি না। আর প্লিজ কখনো কল দিয়েন না। আচ্ছা, তোমার যা ইচ্ছা।
এরপর শুভ কলটা কেটে দেয় এবং একটা রহস্যজনক হাসি দিল। শুভর বাবা মা এবং মিমের বাবা মা বিয়ের দিন তারিখ ঠিক করেছে আগামী 20 তারিখে, আর আজ 12 তারিখ, তার মানে বাকি আছে 8 দিন। এরপর শুভ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে অফিসে চলে গেল, সেখান থেকে শপিং মলে, কারণ বিয়ের জন্য কেনাকাটা করা লাগবে তাই আর কি। আর এইদিকে মিম সকাল থেকে সিক্রেট লাভারের কোনো মেসেজ পাচ্ছে না। হঠাৎ মিমের ফোনে একটা মেসেজ আসলো। You've got a message. You've got a message. মিম দেখলো তার সিক্রেট লাভার মেসেজ দিছে, তাই মেসেজটা ওপেন করে পড়তে লাগলো। মেসেজে লেখা, মোবাইল সেট সংক্রয়ের পূর্বে কাইড স্পিচ 15 ডিজিটের ইমেল নাম্বার 16002 তে SMS করে সেটটি বৈধতা যাচাই করুন, BTRC। এই মেসেজ দেখে মিমের সেই লেভেলের রাগ উঠল। আর সিক্রেট লাভারের 14 গোষ্ঠীর নামে খুব ভালো ভালো কথা বলতেছে, যা আপনাদের বলা যাবে না। মিম তাড়াতাড়ি রেডি হয়নি, তোর জন্য পাত্রপক্ষের লোকেরা নিচে দাঁড়িয়ে আছে। মিম অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে নিচে গেল শপিং মলে যাওয়ার জন্য। নিজে শুভর মা বাবা ভাই এবং ভাবি দাঁড়িয়ে আছে, কিন্তু শুভ আসে নাই। সে নাকি শপিং মলেই থাকবে, তাই এখানে আর আসে নাই। এরপর সবাই মানে মিমের বাবা মা, মিমের শুভর বাবা মা, ভাই আর ভাবি শপিং মলে চলে আসলো। সকলে মিলে শপিং করা নিয়ে ব্যস্ত, কিন্তু মিম আনমনে বসে আছে, কথা বলছে না। থাকবে কি করে? প্রথম ভালোবাসা তো পেল না, আর দ্বিতীয়জন তো কাল থেকে মেসেজ দেয় না। দেখতো এটা কেমন? ভালো। তাহলে এটা পরে আয়, দেখি কেমন লাগে তোকে। মিম ভালো করে তাকিয়ে দেখে একটা খয়েরি কালারের বেনারসি, বিভিন্ন জায়গায় করু কাজ করা আছে, দেখতে জাস্ট অসাম। হঠাৎ শুভর কথা মিমের মনে পড়ে যায়, কারণ শুভর খয়েরি রংটা খুব পছন্দের, তো তাই মিম ট্রায়াল রুমের দিকে যায়। তখন আবারও মিমের ফোনে মেসেজ আসে। মেসেজটা ওপেন করে দেখে পরিচিত সেই নাম্বার থেকে মেসেজ এসেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মেসেজটা মিমের সিক্রেট লাভারই দিয়েছে। মেসেজে যা লেখা ছিল তারপরে তো মিম খুশিতে লাফিয়ে উঠল। মেসেজে কি লেখা ছিল তা কি আপনারা পড়তে চান? আচ্ছা, পড়েন তাহলে। প্রাণের প্রিয় অক্সিজেন, কি ভেবেছো তুমি আমি তোমাকে ভুলে গেছি, তাই না? না, আমি তোমাকে ভুলে যাই নাই, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। তাই তো তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে। আর তোমার হাতে যে বেনারসিটা আছে ওইটা কিন্তু বিয়ের দিন পড়বে, ওকে? আর একটা কথা, খুব ভালোবাসি তোমায়, হয়তো আমার জীবনের থেকেও বেশি। তাই তো বারবার বলি তোমাকে, আই লাভ ইউ, আই লাভ অ্যান্ড আই লাভ ইউ মাই অক্সিজেন। আমাকে কি দেখতে চান? তো চলে আসুন, আজ বিকেলে নন্দন পার্কে চলে আসুন, দেখা করবো আমরা। অবশেষে আমি আমার সিক্রেট লাভারকে দেখতে পারবো। ইয়াহু! কিরে হলো তোর? এই তো শেষ। এরপর সবাই মিলে শপিং করে নিল। মিম বিকেলবেলা রেডি হয়ে রওনা দিল নন্দন পার্কের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে মিম তার সিক্রেট লাভারকে খুঁজতে লাগলো এবং অবশেষে পেয়ে গেল। সেই আগের মতন হুডি পরা একটা ছেলে একটা ব্রেঞ্চে বসে আছে। মিম ছেলেটার কাছে গিয়ে বলল, এই যে মিস্টার সিক্রেট লাভার, অবশেষে তাহলে আপনার দেখা পেলাম। তাই বুঝি? আপনি কি এখনো শুভকে ভালোবাসেন? আপনি কি করে শুভকে চিনলেন? আপনি কাকে বিয়ে করতে চান, শুভকে নাকি আমাকে? সত্যি বলতে আমি এখনো শুভকে মন থেকে ভালোবাসি। তাহলে সেদিন ছোট লোক বলে অপমান করেছিলেন কেন? আপনি কি করে জানলেন? কারণ আমি সেই ছোট লোক। এই বলে শুভ মিমের দিকে ঘুরে তাকালো। মিম তো শুভকে দেখে যেন আকাশ থেকে পড়লো। শুভ যে এখানে থাকবে তা সে কল্পনাও করতে পারে না। তুমি এখানে? তো অন্য কাউকে আশা করেছো নাকি? তার মানে তুমিই আমার সিক্রেট লাভার? আমি বলেই পেছন ফিরে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিম পেছন থেকে শুভকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আই লাভ ইউ শুভ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। এতই যখন ভালোবাসতে তাহলে সেদিন অবিশ্বাস করেছিলে কেন? সেই দিনের জন্য সরি। কিসের সরি? সেদিন তো আমাকে একটু বিশ্বাস করতে পারতে, তাই না? কিন্তু করনি, করেছো রাকিব আর ওই মেয়েটার কথা। সরি বললাম তো, আর কখনো এমনটা হবে না। এক শর্তে মাফ করতে পারি। কি শর্তে? আরে যখন আমি কি রাগ করতাম তখন যে ভাঙাতে আজও ঠিক সেইভাবে ভাঙানো লাগবে। আমি এখন পারবো না। ওকে, লাগবে না। বলেই পেছন ফিরে চলে যাচ্ছিল। ঠিক তখনই মিম পেছন থেকে শুভকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। এই দেখো কান ধরছি, আর এমনটা করবো না
প্রমিস করছি, এই তো দিচ্ছি তোমায় কিস। এই বলে শুভর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। এই কথাটা আর কাজটা করে আগে মিম শুভ, আর শুভ মিমের রাগ ভাঙাতো। আজও তার ব্যতিক্রম হলো না। কি গো, রাগ ভাঙছে? খুব। কখনো ছেড়ে যাবে না তো? এই শ্বাস থাকছে না। আর তুমি? কখনোই না। আজ মিম আর শুভর বিয়ে সম্পূর্ণ হলো। আজ সবাই খুশি। মিম খাটে বসে আছে। শুভ ঘরে প্রবেশ করতে মিম বলল, এই যে মিস্টার সিক্রেট লাভার, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত রাতে কি কেউ ঘরে আসে? তাই বুঝি? চলো একটা জায়গায় যাই। এত রাতে? আর এইদিকে আসো। বলে মিমের চোখ বেঁধে দেয় শুভ। এরপর মিমকে নিয়ে ছাদে যায়। সেখানে গিয়ে চোখের বাঁধন খুলে দেয় এবং একটা বাঁশি এগিয়ে দেয়। এটা কি? বাঁশি। এটা কি এখন আমি বাজাবো নাকি? দেখো, আমার কিন্তু এখন মজা ভালো লাগতেছে না। বাজিয়ে দেখো না। ফু। সাথে সাথে আকাশের অনেকগুলো ফানুস দেখা গেল। দেখো তো কেমন দেখা যাচ্ছে। এটা আমার দেখা সেরা দৃশ্য। আই লাভ ইউ মাই অক্সিজেন। আই লাভ ইউ টু। বেঁচে থাকুক আজীবন তাদের ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ। উফ, আর পাচ্ছি না, ব্যথা লাগছে তো রাজ। রাজ ঠাস করে চর বসিয়ে দেয় অধরার গালে। চরটা এতই জোরে ছিল অধরা ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাজ অধরাকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। অধরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি। কি করছো এসব? তোমার পায়ে পড়ছে, আমার সর্বনাশ করো না, প্লিজ ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? আমার সতীত্ব হরণ করো না। অধরা রাজের সাথে পেরে উঠছে না। রাজ জোর করে অধরার শাড়ির আঁচল টেনে হিচড়ে ছিঁড়ে ফেলছে। বাবা, মা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, এই কালপিটটা আমার সাথে অসভ্যতামি করছে। অধরা চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই অধরার ঘরের দরজায় এসে দাঁড়ায়। অধরা রাজের পায়ে পড়ছে, তবুও রাজ ছাড়ছে না। রাজ যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন রাজ অধরাকে ছেড়ে দিয়ে বলল, তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার শাড়ির আঁচল আর জামাটা একটু ছিঁড়েছি, তা কেউ বিলিভ করবে না। অধরা বলে মুচকি হেসে রাজ ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতেই অধরাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে রাজের বাবা ঠাস করে রাজের গালে চর বসিয়ে দিয়ে বলল, এজন্যই তোকে পড়ালেখা শিখিয়েছি। অধরা দরজা লাগিয়ে কাঁদতে থাকে। রাজ তার স্বপ্নগুলো নষ্ট করে দিল। তার মৃত্যু ছাড়া এখন কোনো রাস্তা নেই। কেন এমন করলো? শুদ্ধ কাজলগুলো অধরা চোখের ভ্রু ছেড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই। নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অধরার স্বপ্নগুলোর মতো এক নিমিষে। মাথার সিল্কি করা চুলগুলো তার আগের মতো নেই। জীবনটা যেন এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যে শান্ত অবস্থা বিরাজ করে, সেরকম সবকিছু স্থবির হয়ে আছে। কেউ ভাবতেও পারেনি ঘুণাক্ষরেও মেয়ে দেখতে এসে রাজ এমনটা করবে। রাজের বাবা আর অধরার বাবা ছোটকাল থেকেই বন্ধু, আর তাই রাজ আর অধরার বিয়ের জন্যই আজ কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলার জন্য যখন রুমে পাঠানো হয়, তখনই রাজ বিশ্রী ঘটনাটার জন্ম দেয়। অধরার বাবার মরে যেতে ইচ্ছে করছে। সে এ মুখ দেখাবে কিভাবে সমাজে? রাজের বাবা এসে অধরার বাবাকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায় তো নেই? বন্ধু, আমি কি করব? আমার মরা ছাড়া কোনো উপায় নেই। এ মুখ সমাজে দেখাবো কি করে? কাল যখন রাস্তা দিয়ে যাব, তখন লোকে বলবে, ওই দেখ, ধরছি তার বাবা যাচ্ছে। এই বলে অধরার বাবা কেঁদে দিল। রাজের বাবা অধরার বাবাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, কান্না করিস না। আজ এই মুহূর্তে রাজ আর অধরা আমার বিয়ে হবে। অধরা এই কথা শুনে বলল, কি বলছেন এসব? আমি কি আপনাদের হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবেন, মন চাইলে খেলবেন না, মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন? শোনেন, দরকার হলে গলায় দড়ি দিব, তবুও ওই দুশ্চরিত্রটাকে বিয়ে করব না। বাবা, তুমি না করে দাও ওনাকে, আর বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। মারে চুপ কর। তুই কি তোর বাবার মরা মুখ দেখতে চাস? মারে, তোর কাছে জীবনে কিছু চাইনি। আজ বাবা হয়ে আমার সম্মান তোর কাছে ভিক্ষা চাইছি। পারবি আমার সম্মান রক্ষা করতে? বিয়েটা তুই করে নে। বাবা, তুমি অমন করে বলো না, আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় রাজ আর অধরার বিয়ে হয়ে যায়। অধরা বাসার ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নিছে। সে চায় না রাজ নামক ধর্ষকটার সাথে সংসার করতে। অধরার খুব করে কান্না পাচ্ছে।
একটা সময় সে রাজকে খুব ভালোবাসতো, কিন্তু যেদিন তার বোন সুইসাইড করলো আর সুইসাইড করার পর যখন তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো সুইসাইডের কারণটা ছিল রাজ, এখনও সেদিনের কথা মনে হলে রাজকে খুন করতে ইচ্ছে করে, কিন্তু সেদিন কাউকে কিছুই বলতে পারে নাই। আর এখন নিজের বোনের হত্যাকারীকেই বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে চোখ থেকে টুপটাপ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাত সবার স্বপ্নের হলেও অধরার কাছে বাসর রাতটা জীবনের কাল রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে। তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় কড়া নড়ল। অধরা তাকিয়ে দেখে রাজ রুমের দরজা লাগিয়ে এদিকে আসছে, কিন্তু এখনো বিষ কাজ করছে না কেন? রাজ যদি সত্যি স্বামিত্ব ফলায়, না, ওর মতো একটা দুশ্চরিত্রের সাথে ঘর করা যায় না। এদিকে রাজ অদরার কাছে এসে ঘোমটা সরাতেই জয়া বালিশের নিচ থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরল। এই জয়া, কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন, এখন যদি নড়াচড়া করেন তাহলে একদম গলায় চালিয়ে দিব। এতদিন জয়ার কোমল স্বভাবটাই দেখেছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শোনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দিব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। জয়া, কি বলছো এসব? আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি, আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে জানেন? আপু আপনাকে কতখানি ভালোবাসতো, আর আপনি আমাকে আর আপুকে দুজনকেই নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাজ। আপনি আর যাই করেন কাউকে ভালোবাসতে পারেন না। জয়া, প্লিজ বিশ্বাস করো, অদিতি আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে কারণে তোমাকে ওর কথা কিচ্ছু বলিনি, কিন্তু সে যে এমন কাজ করবে না বুঝতে পারিনি। বাহ, ভালো তো। তাই বলে আমার আপুটাকেই সুইসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসরাত, আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। এটা চলো, আজ দুজনের জীবনে একটা মর্যাদাপূর্ণ রাত, এজন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আপনাকে আমি এই জীবনের স্বামী হিসেবে মানতে পারবো না। আর আপনার মন চাই আপনি নামাজ পড়ে নেন। আর শোনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। জয়া মনে মনে ভাবছে, বিষ এখনো কাজ করছে না কেন? তিন্নি কি বিষ দিল তাহলে? কাল বাসায় যেয়ে নেই, তারপর দেখব নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ জয়াকে আর কিছু বলল না। জয়ার পাশ থেকে বালিশ নেওয়ার সবাই বলল, জানো জয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কেউ নয়। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। যদি পারো দিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও। আর একটা অনুরোধ, স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবে নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারের কেউ কষ্ট না পায়, তারা যেন বুঝতে না পারে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না, আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আমি, আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমিই রয়েছো। জয়া কিছু বলছে না। আজকের রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরেই ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেইমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখতো, সে বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জয়া রুমে নেই। রাজ তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেব সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি, তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু আমি বলেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলে, আর বিড়াল মারার কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতেও জানো না। যাও ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রাজ ভেতরে ঢুকতেই শক খায়। জয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল পেঁচাচ্ছে। জয়া রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। জয়া খেয়াল করেনি সে তার টাওয়াল গায়ের সাথে ঠিকভাবে জড়াতে পারেনি। তার আগেই রাজ ভেতরে এসে যায়। জয়া আবার যখন চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে জয়ার টাওয়াল খুলে যায়। রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, ওগো, টাইলটা তো জড়াতেই পারো না, কিন্তু বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না, এখানে ভাইয়া আছে, বাবা আছে, যদি অন্য কেউ এসে যেত। জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, জয়া
চিৎকার দিলি কেন? ভেতরে কি হয়েছে? জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। জয়া নিজের হাতে তার চোখ দুটি ধরে ফেলে। রাজ ফ্লোর থেকে টাওয়ালটা তুলে জয়ার শরীরে পেঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দাবুজি, রাতে মন ভরেনি, এখন বাথরুমেও এসব চলছে? এই জন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের, বাহির হয় আর একজন। বাড়িতে ভূত প্রেত হয়, ভয় করলো নাকি? ভাবি তুমিও না বেশি বলছো কিন্তু। হ যত দোষ নন্দঘোষ। এমন সময় জয়া বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো, একদিনের মধ্যে এত ভালোবাসা? বাথরুমে একা আসা যায় না, এটাই ভালোবাসা। জয়া কিছু বলছে না। লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করে সে রূপ ধারণ করেছে। রাজ পলক্ষীর নয়নে তাকিয়ে আছে। রাতের জয়া আর এখনকার জয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। জয়া ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে জয়া শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। জয়া বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতেই পারছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জয়া খেয়াল করেনি রাজ রুমে আসছে। এখন রীতিমতো জয়ার রাগ হচ্ছে। শাড়িটাও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে? হঠাৎ জয়া খেয়াল করলো কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই রাজ শাড়ি কুচি করে গুছে দেয়। তখন হাতটা অনিচ্ছা সত্ত্বেও জয়ার স্পর্শকাতর জায়গায় লাগে। জয়ার শরীরটা কেমন যেন শিউরে ওঠে। মনে হয় সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। জয়া রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। কি এইভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওনার হাত দেওয়ার? তোর কি মনে হয় তোর এসবে আমার মন গলে যাবে? মনে রাখিস, আমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি তাহলে সেটা তুই। জয়া তুমি যতই অবহেলা করো না কেন, আমি তোমাকে ভালোবাসবই। তোমার মন ঠিকই জয় করে নিব। একটা খুনি আমার মন জয় করে নিবে, যার কারণে আমার মতো মেয়ে বড় বোন আত্মহত্যা করেছে? কি দোষ করেছিল আমার বোন? কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বাসতাম তোমাকে, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। তার প্রতিদান স্বরূপ নিজের কলিজার টুকরো বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছা হয় না আমার। রাজ আর জয়ার তর্কাতর্কির সময় রাজের ভাবি রুমে এসে পড়ে। কি গো, তোমরা এভাবে থাকবে? নিচে খেতে আসো, এই রোমান্স করার অনেক সময় পাবে। সকালে নাস্তা করে রাজ জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে আসার সময় জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ খেয়াল করে দেখতে পায় একটা 9-10 বছরের মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাজ নামিয়ে দিতেই মেয়েটা বলল, স্যার, একদম তাজা বেলি ফুলের মালা ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম অনেক খুশি হবে। রাজ মেয়েটার কাছ থেকে একটা ফুলের মালা নিয়ে 1000 টাকার একটা নোট পাঠিয়ে দিল। স্যার, সারাদিন 500 টাকার ফুলও বিক্রি করতে পারি না, এত টাকা কিভাবে ভাঙতে দিব? তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও। আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। রাজ ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই দেখতে পেল জয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জয়া, তুমি এটা করতে পারলে? আমার কথা একবারও তোমার মনে পড়লো না? জয়া জারিফের কথা শুনে ফুপিয়ে কান্না করে দিল। কি হলো, কাঁদছো কেন? জারিফ, বিশ্বাস করো আমি ইচ্ছা করে বিয়েটা করিনি। রাজ আমাকে দেখতে গিয়ে অসভ্যতামি করেছে। তুমি যেইভাবেই হোক আমাকে নিয়ে যাও, আমি এই নরকে থাকতে পারবো না। জয়া, তুমি চিন্তা করো না, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আগামী মাসে আমি দেশে আসি, আর তুমি পারলে রাজকে ডিভোর্স দিয়ে দাও, পরে কোনো ঝামেলা হবে না। ওকে মাই সুইট হার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি রাজকে ডিভোর্স দিয়ে দিব। আর একটা কথা, আমি তোমার আমানত খেয়ানত করিনি, রাজকে আমি স্বামীর অধিকার দেইনি, আর কোনোদিন দিবও না। জয়া ফোন কেটে দিয়ে পিছনে তাকাতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। জয়া রাজকে কিছু না বলে রুমে চলে গেল। জয়া ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছে, এমন সময় রাজ বলল, জয়া তোমার খোপাতে বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরবে মালাটা? জয়া মালাটা হাতে নিয়ে বলল, তাই বুঝি? খুব সুন্দর লাগবে তাই না? আচ্ছা তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুল আমি খোপায় চড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিষে ফেলল। রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা রাজ ফ্লোরে শুয়ে আছে। জয়া রাজকে শুনিয়ে শুনিয়ে জারিফের সাথে কথা বলছে। কথার বলার এক পর্যায়ে জারিফ বলল, বেবি, একটা পাপ্পি দাও না। ইস, আমার শরম করে, তুমি পাপ্পি দাও। জয়ার প্রতিটা কথা যেন রাজের বুকে তীরের মতো এসে বিচ্ছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ে দখল করে নিয়েছে। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামবে। জয়ার কথাগুলো রাজ সহ্য করতে পারছে না, তাই জয়াকে বলল,
আমার বাড়িতে অন্য পুরুষের সাথে কথা বলা চলবে না। আর মনে রেখো, তুমি আমার স্ত্রী। তুমি মানো বা না মানো সেটা তোমার বিষয়। কিসের স্ত্রী? জোর করে বিয়ে করলে স্ত্রী হওয়া যায়? 3 বার কবুল বললেই কি শরীর ভোগ করো? লাইসেন্স পাওয়া যায়? শোন, আমি ডিভোর্স চাই। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, সে ভালোবাসার কসম তুই আমাকে ডিভোর্স দিবি। জয়া, এসব কি বলছো তুমি? ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। সামনের মাসে জারিফ আসবে, জারিফ এসেই আমাকে বিয়ে করবে। রাজ কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। যে জয়া তাকে কলিজা ছাড়া ডাকতো না, সে তার কাছে ডিভোর্স চাচ্ছে। সময় মানুষকে কত ভাবেই না পরিবর্তন করে দেয়। এদিকে দেখতে দেখতে প্রায় মাস চলে যায়। এখন রাজ আর জয়া নতুন অফিসের জন্য ঢাকায় থাকে। দুজন একসাথে থাকলেও এতদিনে রাজ জয়াকে একটা দিনের জন্যও কাছে পায়নি। প্রতিদিনের জন্য রাজ অফিস থেকে আসার সময় কিছু না কিছু জয়ার জন্য ঠিকই নিয়ে আসবে। জয়া এই নিয়ে রাজকে নানাভাবে অপমান করবে, কিন্তু রাজের কোনো অভিযোগ নেই জয়ার প্রতি, কারণ রাজ জয়াকে ভালোবাসে। প্রতিদিনের মতো আজও রাজ অফিসে চলে যায়। রাজ অফিসে চলে যাওয়ার সাথে সাথেই জয়ার নাম্বারে একটা মেসেজ আসে। দরজাটা খোলো তো। জয়া দরজা খুলতেই চমকে গেল। জারিফ, তুমি? কেমন দিলাম সারপ্রাইজ? আমি বিশ্বাসই করতে পারছি না আমার জারিফ দেশে এসেছে। দুজনের চোখে আনন্দ অশ্রু। জয়া আর জারিফের এই প্রথম সামনাসামনি দেখা হলো। জারিফ জয়ার কাছে রাজের বিষয়ে সবকিছু শুনে বলল, তুমি চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তুমি শুধু রাজের থেকে ডিভোর্সটা নাও, আর আজ আমি আসি। জারিফ চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজ বাসায় প্রবেশ করেই বুঝতে পারছে জয়া আজ ভীষণ খুশি। কিন্তু কেন? রাত্রে জয়া জারিফের সাথে বিয়ে নিয়ে কথা বলছে। তখন রাজ বুঝতে পারলো জারিফ দেশে এসেছে। জারিফের আসার কথা শুনে রাজের বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে প্রিয় বস্তুটা হারিয়ে ফেলতে যাচ্ছে। এদিকে জয়া জারিফের সাথে কথা শেষ করেই রাজকে বলল, রাজ, কালকেই আমি ডিভোর্স চাই। সরি, আমি কি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে একটা শর্তে ডিভোর্স দিতে পারি। কি সত্য বলো? আগামী 7 দিন তুমি আমার স্ত্রীর মতো হয়ে থাকবে, যা বলবো তাই করবে। ভয় পেও না, স্বামীর অধিকার চাইবো না, আর কোনোদিন তোমার সামনে মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, আজ অফিস থেকে আসার সময় ডিভোর্স লেটার নিয়ে এসেছি। 7 দিন পর সই করে দেব। এখন বলো, তুমি শর্তে রাজি কিনা? আচ্ছা, আমি তোমার শর্তে রাজি। তাহলে কাল সকাল থেকে 7 দিন শুরু। আচ্ছা, তবে আবারও বলে দিচ্ছি, স্বামীর অধিকার তুমি কখনো পাবে না আমার থেকে। রাজ মুচকি হেসে বলল, চিন্তা করো না, ওসব কিছু করবো না, এখন ঘুমিয়ে যাও। ফজরের আজানের সময় রাজ জয়াকে ডেকে দিতেই জয়া বলল, আমি নামাজ পড়বো না, আমাকে ঘুমাতে দাও। কেন শুধু শুধু বিরক্ত করো? জয়া, ভুলে যেও না, এই 7 দিন আমার কথা মতো চলবে। যাও, ওযু করে আসো। রাজ জয়াকে উজু করতে পাঠিয়ে দিয়ে নিজেও উজু করে নামাজ পড়ে নিল। সকালে জয়া যখন রান্না করছে তখন রাজ জয়ার সাথে থেকে হেল্প করে। অনিচ্ছা সত্ত্বেও জয়া এসব সহ্য করে যায় আর মনে মনে ভাবে, 7 দিনই তো। এদিকে প্রতিদিনের মতো রাজ আজকে অফিস থেকে আসার সময় বেলি ফুলের মালা নিয়ে এসে নিজ হাতে জয়ার খপায় পরিয়ে দেয়। জয়া না করতে পারে না। রাতে জয়া আর রাজ ডিনার করতে বসেছে। রাজ খেয়াল করলো জয়া খাচ্ছে না। এই, তুমি খাচ্ছ না কেন? হাত কেটে গেছে দুপুরে ফল কাটতে গিয়ে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, হা করো। না, আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। এই 7 দিন কোনো কৈফিয়ত শুনতে চাই না, হা করো। জয়া রাজের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে আর খাবার খাচ্ছে। 3 দিন খুব ভালো কাটলো। তৃতীয় দিন রাজ অফিসে এমন সময় বৃষ্টি নামলো। জয়া ছোটবেলা থেকে বৃষ্টি পাগল। বৃষ্টি শুরু হলেই জয়া ছাদে গিয়ে ভিজতে লাগে। প্রায় ঘন্টাখানেক ভিজার পর রুমে এসে কাপড় চেঞ্জ করতেই কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। রাজ পাশে এসেই দেখে জয়া বিছানায় শুয়ে আছে। জয়াকে দুবার ডাক দিতেও যখন বিছানা থেকে উঠছিল না, তখন মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পড়ে যাচ্ছে। রাজ কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ জলপট্টি দিয়ে দেখলো জ্বর কমছে না, তাই দেরি না করে রাতেই হসপিটালে নিয়ে যায়। হসপিটালে 2 দিন রাজ জয়ার পাশেই থাকে। 3টা দিন এক মুহূর্তের জন্যও রাজ জয়ার চোখের আড়াল হয়নি। জয়াকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মেডিসিন দেওয়া সব করেছে। 2 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর রাজ জয়াকে রান্না করতে দেয়নি। এদিকে রাজ রান্না করতে গিয়ে তার হাত পুড়ে ফেলে। এর আগে কোনোদিন তো রান্না করেনি, সেজন্য। দুপুরে রাজ যখন জয়াকে খাইয়ে দিতে যায় তখন জয়া খেয়াল করে রাজের ডান হাতে ফুসকা পড়েছে অনেকগুলো। রাজকে জিজ্ঞেস করতেই বলে, ওই একটুখানি হাত তেলের ছিটা লেগেছিল, তুই কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি তো গোসল করনি। আমি পানি তুলে কাপড় রেখে আসছি, তুমি গোসল করে আসো। ঠিক মতো গোসল না করলে তো শরীর আরো খারাপ লাগবে।
জয়া গোসল করে বের হতেই রাজ বিছানায় বসিয়ে জয়ার মাথার চুল আঁচড়ে তেল লাগিয়ে দেয়। জয়ার এসব সহ্য হয় না, কিন্তু সহ্য করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। আর কয়েকটা দিনই তো মাত্র, আর বাকি 2 দিন। জয়া এখন সম্পূর্ণ সুস্থ। এদিকে জয়ার দিনগুলি যেন যাচ্ছে না। আর মাত্র 2টি দিন, তারপরেই সে জারিফকে পেতে যাচ্ছে। কিন্তু এই 2টি দিন জয়ার কাছে 2টি মাসের সমান লাগছে। দেখতে দেখতে 6 দিন চলে যায়। আজকের রাতটা পেরুলেই কাল সকালে অপেক্ষার 7 দিন পূর্ণ হবে। রাজ জয়ার মাথায় হাত বুলাচ্ছে। জয়ার বড্ড রাগ হচ্ছে, তবুও কিছু বলছে না। সে নতুন সকালের নতুন একটি সুন্দর ভোরের আশা করছে, যে ভোরে থাকবে না কোনো খুনির ছায়া। এদিকে রাজ জয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, জয়া, সত্যিই কি জারিফ আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে? রাজ দেখলো জয়া ঘুমিয়ে গেছে। চাঁদের আলো জানালার কাছে ভেদ করে জয়ার মুখে পড়ছে। এমনিতেও রূপকথার রাজকুমারীর মতো দেখতে জয়া। চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। রাজের মন চাচ্ছে জয়ার কপালে চুলগুলো সরিয়ে তার কপালে চুমু এগিয়ে দিতে, কিন্তু না। এদিকে জয়ার মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। জয়া বুঝতে পারে পাশের রুমে কে যেন কাঁদছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পাশের রুমে ওকে দিতেই দেখে রাজ জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে আর কি যেন বলছে। জয়া একটু মনোযোগ দিয়ে শুনতে পেল রাজ বলছে, হে আল্লাহ, রাত্রি যতই গভীর হয় ততই তোমার দরজা বান্দার জন্য উন্মুক্ত হয়। তুমি না শেষ রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য শেষ আসমানে আসো। ও আল্লাহ, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে তোমার পথে আনার জন্য চেষ্টা করেছি। হেদায়েত দানের মালিক তুমি। আমি আমার কর্মের জন্য তোমার কাছে তওবা করছি। ও আমার আল্লাহ, তুমি জয়াকে আমার জন্য কবুল করে নাও। তুমি তো জানো কতটা ভালোবাসি আমি তাকে। তুমি তো সত্যিটাও জানো। ও আল্লাহ, জয়াকে আমার করে দাও। জয়ার কাছে রাজের কান্না অসহ্য লাগছে, তাই তাড়াতাড়ি বিছানে গিয়ে শুয়ে পড়ল। রাত সারা রাত ওভাবেই কাটিয়ে দিল। সকালবেলা ভোরের আলো পড়তেই জয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার খুব খুশি লাগে, আজ থেকে সে মুক্ত। কিন্তু কোথাও রাজকে দেখতে পাচ্ছে না। রাজ কি তাকে ডিভোর্স দিবে না? হঠাৎ খেয়াল করলো টেবিলের উপর ডিভোর্স পেপার, তার পাশেই একটা চিরকুট। জয়া দেখলো ডিভোর্স পেপারে রাজ সাইন করে দিয়েছে। সাইনটা দেখেই ঈদের চাঁদ দেখার মতো আনন্দ হচ্ছে। ডিভোর্স লেটারের পাশে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। তোমাকে কি বলে সম্বোধন করব সে ভাষা আমার জানা নেই। আজ থেকে তোমার প্রতি আমার কোনো অধিকার রইল না। আজ থেকে তুমি মুক্ত। তুমি তো এটাই চেয়েছিলে। আজকের পর থেকে আর কেউ বেলি ফুলের মালা নিয়ে এসে তোমাকে বলবে না ভালোবাসি, বলবে না তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে, আর কেউ তোমাকে জোর করে খাইয়ে দিবে না, আর কেউ হয়তো তোমার জন্য হাত পুড়ে রান্না করবে না, বলবে না নামাজ পড়তে। যেন খুব করে চেয়েছিলাম জান্নাতে তোমাকে নিয়ে একসাথে থাকতে। জানি তোমার রাত্রে উঠতে কষ্ট হতো, তারপরেও 7টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করেছি। জানো জয়া, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি যতক্ষণ আমার পাশে থাকতে মনে হতো পুরো পৃথিবীটাই আমার পাশে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতাম না, জোর করে ভালোবাসা হয় না। তুমি তো আমাকে ভালোবাসতে, একটা সময় কলিজা ছাড়া ডাকতেই না। কিন্তু আজ বুঝতে পারলাম তুমি আমাকে ঘৃণা করো, প্রচন্ড ঘৃণা করো। আমাকে ক্ষমা করে দিও জোর করে তোমাকে বিয়ে করার জন্য। আর হ্যাঁ, আজকের পর থেকে বিরক্তিটা আর কোনো দিন তোমার সামনে আসবে না। ভালো থেকো। আর হ্যাঁ, তুমি না বলেছিলে কবুল 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 3 বার বললেই বিয়ে হয় না? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ে হয় আল্লাহর পবিত্র কালাম পড়ে। আর পবিত্র কালামের একটা বন্ধন থাকে, এই বন্ধনটাই একদিন তোমাকে খুব করে কাঁদাবে। ভালো থেকো, বিরক্তিটা তোমার জীবনে আসবে না। চিঠি পড়া শেষ হলেই জয়ার চোখের সামনে তার বোনের সুইসাইড করার চেহারাটা ভেসে উঠল। জয়া মনে মনে বলল, যাক, অবশেষে খুনের হাত থেকে বাঁচলাম। জয়া ডিভোর্স লেটারটা নিয়ে সোজা জারিফের বাসায় চলে যায়। জারিফের রুমের কাছে যেতেই শুনতে পাই, আরে কি বলিস, ওই বিয়ে করা মেয়েকে আমি আবার বিয়ে করব? শুনেছি আজ ডিভোর্স নিবে। ভাবছি হোটেলে নিয়ে ব্যবহার করে ছেড়ে দেব। মেয়েটা সুন্দর, তাই একটু বেশি সময় দিতে হচ্ছে। আরে দোস্ত, তুই একলাই খাবি নাকি? আমাদের দিবি না? আরে তোরাও আছিস, আগে আমি যাব তারপর তোরা। আর হোটেল বুক করার টাকা কিন্তু তুই দিবি। জারিফের কথা শুনে জয়ার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জারিফ তাকে নয়, তার শরীরটাকে ভালোবাসে। জয়া জারিফের সাথে কথা না বলেই তার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হতেই ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, আপু, আপনি একটু ইবনিসিন হসপিটালে দেখা করেন। জয়া হসপিটালে গেলে নার্স একটা রোগীর সামনে নিয়ে যায়। বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে ভুল হয় না জয়ার। এটা আপুর ফ্রেন্ড হাবিব। জয়াকে দেখি হাবিব বলল, আমি আর বাঁচবো না হয়তো, তাই সত্যিটা বলে যেতে চাই।
তোমার আপু সুসাইড করেনি, আমি ধর্ষণ করে মেরেছি। কি বলছেন এসব? আপু যে সুইসাইড নোট লিখেছিল, রাজ যদি তাকে ভালো না বাসে তাহলে সে সুইসাইড করবে, আর আপু তাই করেছিল। হ্যাঁ, সুসাইড নোট লিখেছিল, কিন্তু সেটা মিথ্যা ছিল। আমি জানতাম অদিতিয়া রাজকে নিজের থেকে বেশি ভালোবাসতো, তাই আমি ওর সাথে প্ল্যান করে বলি রাজকে সুসাইড হুমকি দিয়ে চিরকুট লিখে সুসাইড করার অভিনয় করবি, তখন দেখবি রাজ সত্যি তোকে ভালোবাসবে। অদিতিয়া স্মরণ মনে রাজি হয়ে যায় আর সুসাইড নোট লিখে ফেলে, আর তখনই অদিতিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে, যেন রাজ ফেঁসে যায়। কিন্তু তুমি সুসাইড নোট পুলিশের কাছে দাওনি। সেদিন আমার বিচার না হলেও প্রকৃতি আমাকে ছাড়েনি। হসপিটালে এসে মৃত্যুর প্রহর গুনছি। শরীরে মরণ ব্যাধিত ক্যান্সার বাসা বেঁধেছে। হাবিব আর কথা শেষ করতে পারলো না, কথা বলতে বলতেই সে মারা গেল। এদিকে জয়ার সামনে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার, রাজ ফুলের মতো নিষ্পাপ। এতটা ভালোবাসার পরও রাজকে জয়া চিনতে পারল না। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। হসপিটালের বেঞ্চে জয়া বসে পড়ল, চোখের পানি টলমল করছে। খুব সুন্দর করে সেজেছিল আজ জারিফের জন্য। কালো পাড়ের নীল শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, কপালে ছোট্ট করে বিন্দুর মতো কালো টিপ, সুচয়না চোখ জোড়াতে শুরু করে কাজল দিয়েছিল সে, কিন্তু সে কাজল কালো মনে হয় আর ধরে রাখতে পারবে না। হসপিটালের বেঞ্চে বসে বসে রাজের কথা ভাবছে, এমন সময় একটা নার্স বলল, আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো। আপু, কয়েকদিন আগে আপনি আসছিলেন না জ্বর নিয়ে এই হসপিটালে? হ্যাঁ আপু, কেন, কি হয়েছে? কিছু না আপু। আপু, আপনার হাজবেন্ড আসেনি? না, ওই আজ বাসায়। আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি এমন ভালো কাজ করেছেন যার জন্য এমন স্বামী পেয়েছেন। কি বলছো আপু? আপু, আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হসপিটালে 4 বছরে কত কাপল দেখেছি, কত ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছি, কিন্তু আপনার স্বামীর মতো কাউকে দেখিনি। সারা রাত আপনার জন্য নামাজ পড়ে কান্না করেছে যেন আপনি সুস্থ হয়ে যান। একটা মানুষ আর একটা মানুষকে এতটা ভালোবাসতে আপনার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না। দিনের বেলাতে আপনার মুখে তুলে খাইয়ে দিল। আপু, আমার জন্য দোয়া করবেন। আমার স্বামীটা নেশা করে, তবুও ছেড়ে যেতে পারে না। আল্লাহ যেন আমার স্বামীকে আপনার স্বামীর মতো ভালো বানিয়ে দেয়। জয়া নার্সকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সে ভাবতে পারছে না সে কোথায় যাবে। জয়ার জড়িয়ে ধরা দেখে নার্স হতভম্ব হয়ে যায়। জয়া নার্সকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে বাসায় এসে পড়ে। বাসায় আসতেই শুনতে পাই কে যেন ডাকছে, হে কলিজা, বেলি ফুলের মালা এনেছি, খোপায় জড়াবে না? জয়া দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়, কিন্তু না, রুমে কেউ নাই। জয়া রাজের দেওয়া ফেলে রাখা চিরকুটটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। জয়া তার ফোন থেকে বারবার রাজের নাম্বারে ফোন দেয়। নাম্বারটা বারবার বন্ধ শোনাচ্ছে। বাসায় ফোন করে রাজের মাকে রাজের কথা বললে তারা বলল, রাজ তো বাসায় আসেনি মা। জয়া ফোন কাটতেই ডিভোর্স লেটারটা চোখে পড়ল। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে বুঝতে পারলো ডিভোর্স লেটারে ফোটায় ফোটায় জলের ছাপ। জয়ার আর বুঝতে বাকি রইল না রাজ ডিভোর্স লেটারে সাইন করতে গিয়ে কান্না করছে। জয়া আর এক মুহূর্ত দেরি না করে ডিভোর্স লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বিকেলে টিকিট করে বাসে করে রাজের বাসায় এসে পড়ে। বাসায় এসে রাজের মাকে বলল, মা, রাজ এখনো বাসায় ফিরেনি? না তো মা, আরেকটা কথা তোমাকে যে কিভাবে বলি। মা, কি বলবেন বলেন, আমি কিচ্ছু মনে করব না। মা, রাজ আমার সাথে সব শেয়ার করেছে এবং তোমাকে ডিভোর্স দেওয়ার আগের দিন ফোন করে অনেক কান্না করেছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু যখন শুনলাম ডিভোর্স তোমার ইচ্ছেতেই হচ্ছে তখন আর আটকায়নি। তোমাকে নিজের মেয়ের মতোই ভেবেছিলাম। মানছি বিয়ের আগে রাজ একটা সিনক্রেট করেছিল, সেজন্য আমিও ক্ষমা চাচ্ছি। আমাদের ক্ষমা করে দিও মা। আমার ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে। দোয়া করি তুমি সুখী হও। তোমাকে চাইলেও আর এ বাড়িতে রাখতে পারবো না। আরেকটা কথা, আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো। আচ্ছা বাদ দাও মা, তুমি ভালো থেকো। মা, কি বলছেন? আপনি ক্ষমা চাচ্ছেন কেন? মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক বড় ভুল করছি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। এমন সময় জয়ার বাবা আসলো। জয়া তার বাবাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। বাবা, তুমি কেন আসছো? শুনলাম রাজ নাকি তোকে ডিভোর্স দিয়েছে, তাই তোকে নিতে আসলাম। জয়া আর তার বাবাকে কিছু বলতে পারল না।
বাসায় আসার পর রাজের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। পরিচিত একজনের কাছে শুনেছে রাজ নাকি আমেরিকা চলে যাবে কিছুদিনের মধ্যে। জয়া ভাবতে পারছে না এই মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে। যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে। রাজের খাইয়ে দেওয়া, অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা, সবকিছু। একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে, তাও জয়ারই বান্ধবী জেনিফার সাথে। জয়া বিশ্বাস করতে পারছে না রাজের বিয়ে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। না, এই বিয়ে যেভাবেই হোক আটকাতে হবে। রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে? কোনো মতে রাজের ঠিকানা সংগ্রহ করে রাজের নতুন বাসায় গেল। রাজ ফোনে কার সাথে যেন কথা বলছিল। জয়াকে দেখে ফোন রেখে দিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই বুঝি? কিসের স্বামী আমি? একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, আপনি তো এটাই চেয়েছিলেন। রাজ, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি সব না জেনে করছি। ক্ষমা? সে তো তোমাকে ডিভোর্স লেটারের সাথেই করে দিয়েছি, কি যাওয়ার। আর কত কষ্ট দিতে চান আপনি আমাকে? সে ফুল সজ্জার রাত থেকে আপনি আমাকে কত অপমান না করেছেন, সব আপনাকে ভালোবাসার কারণে। আমি চাইলে আপনার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতাম, কিন্তু কেন নেইনি জানেন? আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম, বলতে পারেন নিজের থেকেও বেশি। এজন্যই আপনি যত্ন সহকারে কষ্ট দিয়েছেন। সারা রাত আমার কাঁদতে হয়েছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। রাজ, তুমি মারো কাটো যাই করো, তবুও আমাকে তাড়িয়ে দিও না। কতদিনে বুঝতে পেরেছি তুমি আমার কতটা জায়গা জুড়েছিলে। আপনি যাবেন? আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর। এমন সময় জেনিফা এসেই রাজকে বলল, হাই বেবি, আমি কখন থেকে ওয়েট করছি। বিয়ে কেনাকাটা করতে যাবে না? জানিমান যাব, তবে দিনটা মনে হয় আজ অশুভ যাবে। সকালেই কার মুখ দেখতে হলো। আচ্ছা এসব বাদ দাও, চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। জেনিফা গিয়ে রাজের হাত ধরলো। জয়ার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। এদিকে রাজ আর জেনিফা যখন বাসা থেকে বের হবে এমন সময় জয়া বলল, রাজ প্লিজ যেও না, তোমাকে ছাড়া সত্যিই আমি মরে যাব। আর এই জেনিফা, তুই আমার বন্ধু হয়ে আমার কলিজাটাকেই আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? কেমন বন্ধু তুই? বন্ধু? কিসের বন্ধু? তাছাড়া রাজকে আমি ভালোবাসি, এতে তোর তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তুই তো রাজকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আমাদের মাঝে? তোকে যেন নেক্সট টাইম রাজের সামনে না দেখি। জয়া এবার জেনিফার সামনে রাজের দুটো পা ঝাপটে ধরে বলল, রাজ, আমাকে ছেড়ে যেও না। তুমি যা বলবে তাই করব। তোমার বাসার কাছের মেয়ে করেই রেখে দিও, তবু আমাকে তাড়িয়ে দিও না। জয়া, এসব কি করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না। জয়া, এসব কি হচ্ছে? আমি জেনিফারের কথা দিয়েছি, তাকেই বিয়ে করব। আমার এখন আর কিচ্ছু করার নেই। এছাড়া তুমি ডিভোর্স চেয়েছিলে, তখন যা হয়েছিল তোমার ইচ্ছেতেই হয়েছিল। এখন যা হবে আমার ইচ্ছেতেই হোক। রাজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাব। জয়া প্লিজ পা ছাড়ো। আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি কখনো আমার সামনে এসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে রাজ চলে গেল। জয়া শুধু রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল পলক্ষীনভাবে। এদিকে জয়া বাসায় গিয়ে আর ঘুমাতে পারল না। বারবার রাজের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। রাজের সাথে কাটানো বিরক্তিকর সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মিস করছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জয়া রাজকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে রাজ আর জেনিফার বিয়ের দিন ঠিক হয়ে যায়। জেনিফার জয়াকে ফোনে খবর দেয়। রাজ আর জেনিফার বিয়ের আগের দিন জয়া সারা রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেরে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয় আর রাজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা জয়ার মা দরজা খোলা দেখেই জয়ার রুমে এসে দেখে জয়া ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে জয়াকে ইমার্জেন্সি বিভাগে এডমিট করে জয়ার বাবা রাজকে ফোন করে সবকিছু বলে। রাজকে যখন জয়ার বাবা ফোন করে, রাজ তখন ফ্লাইটের অপেক্ষা করছে। সে স্থির করেছে আমেরিকা চলে যাবে, কিন্তু ফোন পেয়ে সরাসরি হসপিটালে এসে পড়ে। সাথে জেনিফারকেও ফোন দেয়। রাজ হসপিটালে আসতেই জয়ার বাবা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, বাবা রাজ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার একটা মাত্র মেয়ে, ওকে ছাড়া আমরা বাঁচবো কিভাবে? বাবা চিন্তা করবেন না, আপনি আপনি দেখছি কি করা যায়। এমন সময় নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে রাজ একলাই জয়ার কেবিনে গেল। জয়া রাজের আসার শব্দ পেয়ে ওপাশ ঘুরে শুয়ে পড়ল। রাজ জয়ার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? তোমার না জেনিফা আছে, আজ না ওকে বিয়ে করার কথা। আমি পারবো না এসব সহ্য করতে, তাই মৃত্যুকেই বেছে নিয়েছি। আর একবার বাজে কথা বললে সত্যি সত্যি জেনিফারের বিয়ে করে নেব। মানে কিছুই না। আমি আর জেনিফার প্ল্যান করেছিলাম, যেন তুমি বুঝতে পারো ভুলটা। আমি আজ আমেরিকা চলে যেতাম, কিন্তু তোমার পাগলামিতে আর যেতে পারলাম কোথায়। আমাকে ছেড়ে তুমি যদি আবার কোথাও যাও, আমি সত্যিই মরে যাব। ছি ছি, কি বলো? তুমি মরে গেলে ফুলসজ্জা করবো কার সাথে? এখনো তো অনেক কিছুই বাকি। যা দুষ্টু, শরম করে না বুঝি আমার? তাই বুঝি? তাইলে জেনিফার কাছে যাই। কথাটি